আসসালামু আলাইকুম। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এই স্পটলাইট দেওয়া আছে? করা আছে, ঠিক আছে। এখন আমরা আজকে আপনাদের সাথে বিজ্ঞানের দ্বিতীয় ক্লাস, রাইট? বিজ্ঞানের জি। আগে একটা ক্লাস হয়ে গেছে, জি আইসিটি ক্লাস স্যার। শেষ হয়ে গেছে, আইসিটি। হ্যাঁ, আইসিটিটাও শেষ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো আইসিটি ক্লাস শেষ হলো, আপনারা দু একটা বিষয় হচ্ছে যে একটু মানে মনোযোগ দিয়ে পড়বেন, সেটা হচ্ছে স্টারলিংক। তাই না? রিসেন্ট আসছে, একেবারে রিসেন্ট হচ্ছে স্টারলিংক। স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে হচ্ছে, বা সরি, পরীক্ষামূলকভাবে চালু হয় কত তারিখে? পরীক্ষামূলকভাবে চালু হয় কত তারিখে? বা স্টারলিংক হচ্ছে একটা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা। আচ্ছা, আছি আমি আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা শুরু করি, এই ব্যাপারে একটু পড়ে রাখবেন, আসার সম্ভাবনা আছে, এগুলো হচ্ছে সাম্প্রতিক থেকে আসবে। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে অল্প কয়েকটা টপিক: শক্তি এবং শক্তির উৎস সমূহ, নবায়নযোগ্য শক্তি, একটা হচ্ছে বিভিন্ন প্রকার শক্তি নিয়ে আমরা পড়বো, আর শক্তি রূপান্তর, আলোর প্রকৃতি, ইত্যাদি ইত্যাদি। তা আমরা একটু দেখি, ফার্স্টে হচ্ছে শক্তি এবং শক্তির উৎস সমূহ। শক্তি বলতে কি বোঝায়? একেবারে নিরেট একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যে কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি, এটা মনে রাখবেন। সেটা হচ্ছে যে শক্তি মানে হচ্ছে কাজ করার সামর্থ্য। কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? কাজ করার সামর্থ্যকে বলা হয় হচ্ছে শক্তি। আচ্ছা, তো আপনাদেরকে এর আগে একটা বিষয় বলছি, সেটা হচ্ছে যে এই মহাবিশ্বে যা কিছু আছে, এটা পরীক্ষাতে আসে আপনাদের। মহাবিশ্বে যা কিছু আছে সেটা হচ্ছে সাধারণত দুইটা ভাগে বিভক্ত, তাই না? একটা হচ্ছে পদার্থ আর একটা হচ্ছে শক্তি। একটা হচ্ছে পদার্থ আর একটা হচ্ছে শক্তি। এই মহাবিশ্বে যা কিছু রয়েছে, এই মহাবিশ্বে, তাবৎ মহাবিশ্বে যা কিছু রয়েছে, সেগুলো হচ্ছে সাধারণত দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে পদার্থ আর একটা হচ্ছে শক্তি। মহাবিশ্বে যা কিছু রয়েছে সেটা হচ্ছে দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে পদার্থ আর একটা হচ্ছে শক্তি। এটা পরীক্ষাতে আসে, নিচের কোনটি পদার্থ, নিচের কোনটি শক্তি, নিচের কোনটি পদার্থ নয়, এভাবে কিন্তু পরীক্ষাতে আসে। তো পদার্থের উদাহরণের মধ্যে কি কি হতে পারে? এরকম হচ্ছে যে আম, জাম, কাঁঠাল, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো থাকতে পারে। পাশাপাশি হচ্ছে যে বায়ু, বায়ু কি? এটা আমাদের কনফিউশন তৈরি হয়। ওয়ালাইকুম সালাম, ভালো আছি। বায়ু কি? বায়ু হচ্ছে পদার্থ, এটা মনে রাখতে হবে। বায়ু বা বাতাস, বাতাস কি? বাতাস হচ্ছে একটা পদার্থ, এটা মনে রাখতে হবে। এটার উদাহরণ হিসেবে বায়ু বা বাতাস, এগুলো কিন্তু হচ্ছে পদার্থ, যেটা আমরা গুলিয়ে ফেলি। আর শক্তির মধ্যে আছে কি? শক্তির মধ্যে যা যা আজকে আমরা সবগুলো সম্পর্কই পড়বো, যেমন হচ্ছে আলো। তারপরে হচ্ছে যে, আচ্ছা, পদার্থ কাকে বলি আমরা? সাধারণত বলা হচ্ছে যে পদার্থ হইতে হলে তার কয়েকটা গুণাবলী থাকতে হবে। তার ভর থাকতে হবে, তার জায়গা দখল করার ক্ষমতা, তার মানে আয়তন থাকতে হবে। আয়তন মানে হচ্ছে সে যে পরিমাণ জায়গা দখল করে। তার আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে জড়তা, সেটা হচ্ছে জড়তা। আর ইয়ের মধ্যে কি আছে বলতেছে যে, আর শক্তির উদাহরণের মধ্যে কি কি আছে? শক্তি হচ্ছে আলো, শব্দ, ইত্যাদি, এগুলো হচ্ছে শক্তি, এগুলো হচ্ছে শক্তি। ঠিক আছে, তো এটা কিন্তু পরীক্ষাতে আসে, নিচে কোনটি পদার্থ, নিচে কোনটি শক্তি। তো শক্তি কি বলা হয়? কাজ করার সামর্থ্য। আমি কতটুকুন কাজ করতে পারলাম। মনে করেন আপনি একটা বস্তুকে ঠেলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলেন, এই যে আপনি যতটুকুন কাজ করলেন, ঠিক সেটাকে বলা হচ্ছে আপনার শক্তি। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই শক্তি পরিমাপ করা হয় কি দিয়ে? শক্তি পরিমাপের একক হচ্ছে, এই শক্তি পরিমাপের একক হচ্ছে জুল। মনে রাখবেন, জুল কিসের একক? নিচের কাজ। জুল হচ্ছে কাজের একক, জুল হচ্ছে শক্তির একক। যে কোনো প্রকার শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, যে কোনো প্রকার শক্তির একক হচ্ছে জুল, এটা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি কাজের একক হচ্ছে জুল। এই দুইটা বিষয় মনে রাখবেন, কাজের একক হচ্ছে জুল। এটা গেল একটা বিষয়। এরপরে আমরা আসি, সেটা হচ্ছে যে শক্তি অর্জন করতে পারে কি কি কারণে, এটা আপনাদের দেয়া আছে, এটা আমরা পড়বো আস্তে আস্তে। প্রথমে আসে হচ্ছে শক্তির প্রকারভেদ। শক্তি কত প্রকার, শক্তি কয়েক প্রকারের হতে পারে, আমরা একটা একটা করে পড়ি। সেটা হচ্ছে তাপ শক্তি। তাপ শক্তি নিয়ে আমরা অলরেডি পড়ছি, তাই না? তাপ শক্তির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন আপনারা, সেটা হচ্ছে যে তাপ, তাপ হচ্ছে এক প্রকার শক্তি। আর তাপ হচ্ছে কি? উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় যা কিছু যায়, সেটাকে বলা হয় হচ্ছে তাপ। তাপ, একটা বস্তুর তাপ কত, এই বস্তুর তাপ কত, সেটা পরিমাপ করা যায় না। তাপ কত সেটা পরিমাপ করতে পারবো না, এই বস্তুটার তাপ কত সেটা আমরা পরিমাপ করতে পারি না। আমরা যেটা পরিমাপ করতে পারি সেটার নাম হচ্ছে তাপমাত্রা। এইটা একটু মনে রাখবেন, তাপমাত্রার পার্থক্যের কারণে একটা বস্তু কঠিন, তরল, বায়বীয় কেন হয়? সেটা হচ্ছে তাপের প্রভাবের কারণে, তাই না? তাপের প্রভাবের কারণে।
আমরা এটা হচ্ছে মনে রাখবেন যে তাপমাত্রার পার্থক্যের কারণে আমরা যেটা পরিমাপ করতে পারি কোনো বস্তুর সেটা হচ্ছে তাপমাত্রা, আর পরিমাপ করতে পারি না কোনটা, এটা হচ্ছে পারি না হচ্ছে এইটা পরিমাপ না, পরিমাপ করা যায় না কোনটা সেটা হচ্ছে তাপ। তবে তাপের পরিবর্তন কতটুকু পরিবর্তন হচ্ছে বা কতটুকু ছেড়ে দিচ্ছে এটা পরিমাপ করা যায়। তো এটা মনে রাখবেন যে তাপমাত্রা উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে একটা বস্তু যায়, তাপ যায়। এরপরে আসি সেটা হচ্ছে যে আমরা এরপরে আলোক শক্তি নিয়ে আমরা একটু পরেই পড়বো, আলোক শক্তি নিয়ে আমরা ডিটেলস পড়বো, এই কারণে আমি এখানে আর গল্পটা করলাম না। এরপরে হচ্ছে শব্দ, শব্দ নিয়েও আমরা পড়ছি তাই না? শব্দ নিয়ে আমরা এর আগের লেকচারে পড়লাম শব্দ। আচ্ছা, চাঁদে শব্দ শোনা যায় না কেন বলেন তো? চাঁদে শব্দ শোনা যায় না কেন? চাঁদে কোনো বায়ুমণ্ডল বা জড় মাধ্যম নেই। শব্দ শোনা যাওয়ার জন্য আপনার জড় মাধ্যম বা স্থিতিস্থাপক মাধ্যম থাকাটা কি আবশ্যক? যদি জড় মাধ্যম না থাকে তাহলে ওই জায়গায় শব্দ শোনা যাবে না। এটা হচ্ছে শব্দ শক্তির ব্যাপারে, এটা আমরা অলরেডি পড়ছি। এবং মনে রাখবেন শব্দের ক্ষেত্রে একটা জিনিস বলবো, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। যদি একটু কঠিন প্রশ্ন করে তাহলে এরকম টাইপ প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, যেটা হচ্ছে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে এটা যায়। সংকোচন এবং প্রসারণ, সংকোচন এবং প্রসারণের মাধ্যমে এটা সামনের দিকে এগিয়ে যায়। এইটা আপনারা মনে রাখবেন। আচ্ছা, শব্দের ব্যাপারে গেল। এরপরে আসি যদি আমরা, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যেগুলো বোঝার দরকার সেটা আমরা বুঝবো। চৌম্বক নিয়েও আমরা আলোচনা করছি, চৌম্বক নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি। এরপরে হচ্ছে রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তিতে আমরা যেটা পড়বো এটা খুব গুরুত্বপূর্ণ, রাসায়নিক শক্তিটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা একটু দেখি। রাসায়নিক শক্তি হচ্ছে কি, রাসায়নিক লিখে রাখেন বন্ধনে আবদ্ধ শক্তি। শুধু আমরা এতটুকু লিখবো, সেটা হচ্ছে যে বন্ধনে আবদ্ধ শক্তি হচ্ছে রাসায়নিক শক্তি। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস বলি আপনাদের, জাস্ট আমি যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো বলতেছি। রাসায়নিক শক্তি, এখন আমাদের আরেকটা ইয়ে পড়বো সেটা হচ্ছে রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তির মধ্যে আমরা কি পড়বো সেটা হচ্ছে যে ধরেন এটা হচ্ছে মিথেন। মিথেন কি? মিথেন হচ্ছে এটা হচ্ছে মিথেন, এটা একটা গ্যাস তাই না? মিথেন এটা হচ্ছে একটা গ্যাস। এই গ্যাসকে পোড়ালে আমরা শক্তি পাই। এই গ্যাসটা আসে হচ্ছে আমাদের পাইপলাইনের মধ্যে দিয়ে, এটাও পরীক্ষাতে আসে যে পাইপলাইনের মধ্যে দিয়ে সরবরাহিত গ্যাস কোনটি, সেটা হচ্ছে মিথেন। এই আমাদের যে গ্যাসের পাইপলাইন আছে সেই পাইপলাইনের মধ্যে দিয়ে মিথেন গ্যাস আসে। এই মিথেন গ্যাসকে আমরা যখন পোড়াই, পোড়াই কিভাবে পোড়াই আমরা, সেটা হচ্ছে যে অক্সিজেন দিয়ে পোড়াই আমরা তাই না? যে কোনো জ্বালাও পোড়াও বা বিক্রিয়ার মধ্যে অক্সিজেন থাকে। এই অক্সিজেনের সহিত যখন আমরা পোড়াই তখন কি হয়, এই বন্ধনগুলা ভেঙে, এই বন্ধনগুলা ভেঙে কি হয়, তাপ শক্তি আকারে বের হয়ে আসে। এই তাপ শক্তি দিয়ে আমরা রান্না বান্না করি। এই তাপ শক্তি দিয়ে আমরা কি করি, রান্না বান্না করি। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে যে তার মানে রাসায়নিক শক্তি বলতে বোঝায় বন্ধনে আবদ্ধ শক্তি। পাশাপাশি কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস জেনে রাখি আমরা। মিথেন থেকে তো আমরা পাইলাম তাপ শক্তি, খুবই ভালো কথা। ঠিক একইভাবে খাদ্য থেকে আমরা যে শক্তিটা পাই, এইটাও হচ্ছে রাসায়নিক শক্তির উদাহরণ। এইটাও হচ্ছে এক প্রকার রাসায়নিক শক্তি। খাদ্য থেকে কি হচ্ছে বুঝলাম না। খাদ্য থেকে আমরা যে শক্তিটা পাই, এই যে খাবার খেলে যে শক্তিটা পাই, খাবার না খেলে তো আমরা বাঁচতে পারবো না তাই না? খাবার থেকেই শক্তিটা বের হয়ে আসে। খাবারের ভিতরে শক্তিটা থাকে কিভাবে, রাসায়নিক শক্তি আকারে। এই খাবারের মধ্যে রাসায়নিক শক্তিটা আসলো কোত্থেকে, কে বলতে পারবেন? কে বলতে পারবেন খাবারের মধ্যে রাসায়নিক শক্তিটা আসলো কোত্থেকে? এটা তো পারা উচিত। খাবারের মধ্যে রাসায়নিক শক্তিটা আসলো কোত্থেকে? খাদ্য আমরা কোন জায়গা থেকে পাই? খাদ্য আমরা কোন জায়গা থেকে পাই? বাজারে, মাঠে, গঞ্জে, তাই না? এরকম মুরগিতে, গরুতে, এগুলো উত্তর। খাবার আসে মূলত হচ্ছে, খাদ্যের মেইন সোর্স হচ্ছে উদ্ভিদ। উদ্ভিদ কি করে? উদ্ভিদ কি করে? উদ্ভিদ হচ্ছে সৌর শক্তিকে বা সূর্য থেকে প্রাপ্ত শক্তিকে, সৌর শক্তিকে খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তি আকারে সঞ্চিত রাখে। কোন প্রক্রিয়ায়? এটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সবগুলাই গুরুত্বপূর্ণ, তা না হলে আমি বলতাম না। সেটা হচ্ছে যে এই সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে? সেটা হচ্ছে সালোক সংশ্লেষণের মাধ্যমে। ঠিক আছে, নিবেদিতা রায় ভালো বলছেন। এটা হচ্ছে যে কারেক্ট উত্তর, সেটা হচ্ছে যে সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তি হয়। আর এই রাসায়নিক শক্তি থেকে আমরা হচ্ছে যে মানুষ খাবার আহরণ করি, করে মনে করেন এই যে হাঁটা চলা করতে পারি, এই আপনাদের সামনে দাঁড়ায় কথা বলতেছি বা বিদ্যাবাড়িতে ক্লাস করতেছি আমরা,
সেই রাসায়নিক শক্তিকে, আচ্ছা এই যে আপনারা ক্লাস করতেছেন ভাই, যে আমি দাঁড়ায় ক্লাস নিচ্ছি বা আপনাদের সামনে গল্প টল্প করতেছি, এইখানে রাসায়নিক শক্তি কোন শক্তিতে পরিণত হচ্ছে কেউ বলতে পারবেন? এখানে রাসায়নিক শক্তি কোন শক্তিতে পরিণত হচ্ছে? এনিওয়ান? এখানে রাসায়নিক শক্তি কোন শক্তিতে পরিণত হচ্ছে? এই যে আমি আপনাদের সামনে দাঁড়াই একটু আগে খাওয়া দাওয়া করে আসছি, আপনারাও হয়তো খাওয়া দাওয়া করে পড়তে করতে বসছেন। পড়াশোনারে গুরুত্ব দিবেন, খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ফ্রেশ মাইন্ডে পড়াশোনা করবেন। ক্ষুধা লাগলে কি পড়া হয় বলেন? পেটে যদি ভাত না থাকে পড়াশোনা হবে? বলতেছে শব্দ শক্তিতে পরিণত হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ইন জেনারেল এটা হচ্ছে যান্ত্রিক শক্তিতে পরিণত হচ্ছে। হ্যাঁ, ভেরি গুড, শব্দ শক্তি, এটা এক অংশে কারেক্ট। তাহলে যে আমি হাত পা নাড়াইতেছি শক্তি লাগে না? হাত পা নাড়াইতে খালি কথা বলতেই শক্তি লাগে? আচ্ছা, ইন জেনারেল এটা হচ্ছে যান্ত্রিক শক্তিতে কনভার্ট হচ্ছে। তারপরে হচ্ছে যে আমরা যদি আসি, সেটা হচ্ছে যে বিদ্যুৎ শক্তি। রাসায়নিক শক্তির পরে যেটা পড়বো সেটা হচ্ছে যে বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তির ব্যাপারে কয়েকটা টার্ম আপনারা মনে রাখবো, যদি আসে এই দিক থেকে আশা করি কোশ্চেন চলে আসবে। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে বিদ্যুৎ বা তড়িৎ কি, এইটা একটা কোশ্চেন। বিদ্যুৎ বা তড়িৎ কি? বিদ্যুৎ বা তড়িৎ হচ্ছে এক প্রকার শক্তি, এইটা আমরা মাথায় রাখতে হবে। এই শক্তিটা সৃষ্টি হয় কি? ছুটে চলা ইলেকট্রন বা চার্জ বা আধানের মাধ্যমে। মনে রাখতে হবে, ছুটে চলা ছুটে চলা ছুটে চলা আধান, আধান আধান আসতে পারে, চার্জ আসতে পারে, ইলেকট্রন আসতে পারে, যে কোনোটাই আসতে পারে। রাইট? যে কোনোটাই আমাদের অপশনে থাকতে পারে। ছুটে চলা ইলেকট্রনের মাধ্যমে কোন শক্তির সৃষ্টি হয়? ছুটে চলা আধানের মাধ্যমে কোন শক্তির সৃষ্টি হয়? চার্জের মাধ্যমে কোন শক্তির সৃষ্টি হয়? এটা হচ্ছে বিদ্যুৎ শক্তির সাথে সম্পর্কিত টার্ম হচ্ছে এগুলো। বিদ্যুৎ শক্তির সাথে সম্পর্কিত টার্ম হচ্ছে এরা। এরপরে হচ্ছে আরেকটা বিষয় আমরা মনে রাখবো, সেটা হচ্ছে বিদ্যুৎ সাধারণত উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। এই যে ছুটে চলা ইলেকট্রন বা ছুটে চলা আধান বা বিদ্যুৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, এইটুকুন মনে রাখলেই হবে। বিভব বা বিদ্যুৎ বা এই যে আধান কোন বিভব থেকে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধাবিত হয়। বিদ্যুৎ সাধারণত উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। আমাদের বাসাবাড়ির যে বিদ্যুৎ, এইটার ফ্রিকোয়েন্সি কত? এটা পরীক্ষাতে একটু আসলে আসতে পারে। এটা হচ্ছে 50 হার্জ। এইটার ফ্রিকোয়েন্সি কত? আমাদের বাসাবাড়িতে যে তড়িৎ প্রবাহিত হয়, এই তড়িতের ফ্রিকোয়েন্সি কত? এটা হচ্ছে 50 হার্জ। বা কতবার দিক পরিবর্তন করে, ফ্রিকোয়েন্সি হিসেবে আসতে পারে, বা অথবা কতবার দিক পরিবর্তন করে, এইভাবেও প্রশ্নটা আসতে পারে। হ্যাঁ, একটু ডিফারেন্ট কোয়েশ্চেন করলে এগুলো দিতে পারে। 50 হার্জ, কতবার দিক পরিবর্তন করে, এটা হচ্ছে 50 হার্জ। আচ্ছা ফাইন। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আরেকটা হচ্ছে যে আমাদের যে ফ্রিকোয়েন্সি, আমাদের যে তড়িৎ, এটা হচ্ছে যে 50 হার্জ। ঠিক আছে, এবার আপনারা আমাকে একটা অর্ধপরিবাহীর নাম বলতে পারবেন? অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর নাম বলতে পারবেন? অর্ধপরিবাহী, একটা অর্ধপরিবাহী, এইটা না পারলে খুব দুঃখজনক হবে। নিচের কোনটি অর্ধপরিবাহী? নিচের কোনটি অর্ধপরিবাহী? খুবই কমন একটা অর্ধপরিবাহী, এটা হচ্ছে সিলিকন। মনে রাখবেন, হ্যাঁ, সিলিকন। কম্পিউটার চিপস তৈরিতে ব্যবহৃত, এটা প্রচুর আসে এই প্রশ্ন। আপনারা হয়তো আপনি ধরেন এনটিআরসি তে না আসলো বা অন্য কোনো ইয়েতে পরীক্ষা যখন দেবেন, কোন না কোন এটা হচ্ছে, এটা আসেই। সেটা হচ্ছে যে আপনার কম্পিউটার চিপস তৈরিতে কোনটি ব্যবহৃত হয়, মেমোরি তৈরিতে কোনটি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে যে সিলিকন। এটা মনে রাখবেন, সিলিকন। সিলিকনটা হচ্ছে অর্ধপরিবাহী। তো বিদ্যুৎ শক্তির বিষয় এটাই হচ্ছে বলার মতো। এরপরে আছে হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি মানে হচ্ছে যন্ত্র ধারা শক্তি, যেটা যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তির মধ্যে দুইটা শক্তি আছে। কি কি? একটা হচ্ছে স্থিতি শক্তি, একটা হচ্ছে স্থিতি শক্তি বা বিভব শক্তি। বিভব শক্তি। আর আরেকটা আছে হচ্ছে গতি শক্তি। স্থিতি শক্তি বা বিভব শক্তি, আরেকটা আছে হচ্ছে গতি শক্তি। আমি প্রথমে গতি শক্তিটা একটু বলি। মনে করেন যে একটা গাড়ি হচ্ছে যে আপনার, একটা গাড়ি হচ্ছে যে আপনার যখন এটা ইয়ে থাকে তখন হচ্ছে যে আহ, একটা গাড়ি যখন হচ্ছে এমনিতে দাঁড়ায় থাকে তখন কোনো সমস্যা হয় না, কিন্তু এটা যখন ছুটে চলে, সামনে যদি কোনো ব্যক্তি থাকে তখন হচ্ছে ধরেন এটা দাঁড়ায় আছে, সামনে ব্যক্তি থাকলে কোনো সমস্যা নেই। কিন্তু যখন এটা স্টার্ট দিবে, এটা একটা দূরত্ব অতিক্রম করে আঘাত করবে, তখন এই ব্যক্তিটি কি আহত অথবা নিহত হবে। এটার কারণ কি?
এইটার কারণ হচ্ছে গাড়িটির প্রথমে কোনো গতিশক্তি ছিল না, পরবর্তীতে হচ্ছে গাড়ি গতিশক্তির কারণে গাড়িটি কি করতেছে, এটাকে আহত বা নিহত হচ্ছে। এইটা একটা হচ্ছে আপনার গতিশক্তির একটা এক্সাম্পল। এটা হচ্ছে যে গাড়ি কি কারণে এই মানুষটাকে করলো, এটা হচ্ছে গতিশক্তি। আরেকটা সহজ এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে ধরেন গাছের মধ্যে একটা আম আম ধরে আছে। এখন কেউ যদি এই আমটা ঢিল ছুঁড়ে, তো এই এই ঢিলটা যদি এই আমের সাথে বাইন্ধে রাখে তাহলে কি আমটা কোনোদিন পড়বে? পড়বে না। কিন্তু এই সেম ঢিলটা যখন যদি কেউ ছুঁড়ে মারে, তখন কি হচ্ছে, এই আমটা নিচে পড়ে যাবে, তাই না? তাহলে আমটা, ঢিল প্রথমে আমটাকে ফেলতে পারলো না, পরবর্তীতে এই একই ঢিল আমটাকে ফেলতে পারলো, বিকজ অফ ঢিলের কি গতিশক্তি। গতিশক্তির কারণে এই কাজটা সে করতে পারলো। গতিশক্তির পরিমাণটা আমরা মেজার করি হচ্ছে ই কে ইকুয়ালস টু হচ্ছে হাফ অফ এম বি স্কোয়ার দ্বারা। এইটা খুব বেশি একটা দরকার নাই, জাস্ট হচ্ছে আমাদের এইটুকু জানলে হবে যে গাছ থেকে আম পড়ে কিসের কারণে, ঢিলের কোন শক্তির কারণে গাছ থেকে আম পড়ে, সেটা হচ্ছে ঢিলের গতিশক্তির কারণে। ঢিলের গতিশক্তির কারণে। বা একটা লক্ষ্যবস্তুকে কোনো একটা গুলি ভেদ করে যেতে পারে কেন, একটা লক্ষ্যবস্তুকে গুলি ভেদ করে যেতে পারে কেন, সেটা হচ্ছে গুলির গতিশক্তির কারণে। কথা কি পরিষ্কার বুঝতেছি আমরা? এটা হচ্ছে গুলির গতিশক্তির কারণে। একটা বুলেট আপনি সারাদিন সাথে নিয়ে রাখবেন, ঘুরবেন, এই সাথে নিয়ে খাবেন, খাওয়া দাওয়া করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটা যদি বন্দুক থেকে বের হয় তখনই এটা ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। এরপরে আমরা আসি, সেটা হচ্ছে আরেকটা বিষয়ে। এটা হচ্ছে যে আরেকটা বিষয় আমরা ইয়ে করি, স্থিতিশক্তি বা বিভব শক্তি। স্থিতিশক্তি বা বিভব শক্তি এইটা আমরা একটু যদি দেখি, এটা একটু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে ধরেন কোন একটা বাড়ির এরকম একটা এক্সাম্পল যদি দেই, ধরেন উপর একটা হচ্ছে পানির ট্যাঙ্ক আছে। আমরা প্রথমে কি করি, পানিকে টাইনে মোটর দিয়ে উপরে নিই, তাই না? পানিকে টেনে মোটর দিয়ে উপরে নিই, খেয়াল করেন। এই পানিটা কি হয়, এরপরে হচ্ছে যে বাসার প্রত্যেকটা ঘরে ঘরে বা সিঙ্কে বা ওয়াশরুমে চলে যাচ্ছে পাইপের মাধ্যমে, তাই না? এই পানিটা প্রথমে নিচে নিচে থাকে, এই নিচের পানিটাকে টাইনে উপরে নিচ্ছি। কারণটা কি? কারণ হচ্ছে যে পানির স্থিতিশক্তি বা বিভব শক্তি বৃদ্ধি করা হয়। যত উঁচুতে যাবে দেখবেন আপনারা হচ্ছে যে যারা 5 তলা বা 6 তলায় থাকেন, বাসা চেঞ্জ করছেন কখনো, দেখছেন যে 5 তলায় পানির গতি আর নিচতলায় পানির গতি কি সেম হয়? নেভার। সেম হয় না, নিচে পানির গতিটা বেশি থাকে। নিচে ঝর্ণা দিয়ে পানি ঢাললে খুব জোরে পানি পড়ে, তাই না? কল হচ্ছে যে আমরা যদি ট্যাপ ওয়াটার অথবা ঝর্ণা দিয়ে পানি, দেখা যায় খুব ফোর্সে পানি পড়ে, তার কারণটা হচ্ছে উচ্চতা। এই উচ্চতাটা বাড়লে বিভব শক্তি বা স্থিতিশক্তি বৃদ্ধি পায়। তো পরীক্ষা যদি একটু টাফ কোয়েশ্চেন করে বা ডিফিকাল্ট কোয়েশ্চেন করে, তখন এটা আসবে যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বিভব শক্তি কি বৃদ্ধি পায়, একই থাকে, হ্রাস পায়, কোনোটি নয়, এরকম 4টা অপশন দিয়ে দিল। তাহলে উচ্চতার সাথে সাথে কি হবে, স্থিতিশক্তি বা বিভব শক্তি কি হবে, বৃদ্ধি পাবে। উচ্চতার সাথে সাথে কি স্থিতিশক্তি বা বিভব শক্তি বৃদ্ধি পায়। সূত্রটা একটু লিখলে মনে থাকবে, ইপি ইকুয়ালস টু এমজিএইচ। মানে এই যে এইচটা হচ্ছে এই উচ্চতাটা, এইচটা হচ্ছে গুণফল আকারে আছে, সো গুণ করলে তো ঘটনাটা এরকমই হয়। তো এই হচ্ছে যে এই পানি স্থিতিশক্তি বা বিভব শক্তির কারণেই কিন্তু সে ঘরে ঘরে পৌঁছে যেতে পারে, সে ঘরে ঘরে পৌঁছে যেতে পারতেছে। এইটা হচ্ছে একটা বিষয়। এই দিক থেকে যে কোয়েশ্চেনটা আসার মতো প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার আমাদের পানি বিদ্যুৎ কেন্দ্র, আমাদের যে পানি বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে, এই জায়গায় এরকম একটা বাঁধ দেওয়া হয়। এই বাঁধের উপরে এরকম পানি জমতে থাকে জমতে থাকে, পানির এরকম উঁচু হইতে থাকে আর কি, পানি জমে জমে উঁচু হইতে থাকে। তারপরে কি করা হয়, এটাকে এরকম হচ্ছে যে একটা পাইপের মাধ্যমে ইয়ে করে, এটা হচ্ছে আমার সেই টারবাইন। এই টারবাইনটাকে এই পানি স্রোত, পানিটাকে ছেড়ে দিলে পানি স্রোতের সাহায্যে এই টারবাইনটা ঘোরে। এই টারবাইন ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়। কোথায় করা হয়ে থাকে, আমাদের পানি বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এই প্রসেসটা অবলম্বন করা থাকে। পানি বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের কোথায় আছে? নাকি বাংলাদেশে কোনো পানি বিদ্যুৎ কেন্দ্র নাই? দেখি কে পারে বলতে। বাংলাদেশে কোনো পানি বিদ্যুৎ কেন্দ্র নাই, এটাই কি? পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায় বাংলাদেশে? বাংলাদেশে পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায়? আমার বাড়ির পাশে, এটাই কি উত্তর? পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এই যে একজন বলতেছে হচ্ছে ফেনী, একজন বলতেছে ফরিদপুর, যার বাড়ি ফরিদপুর সে বলতেছে ফরিদপুর, যার বাড়ি ফেনী সে বলতেছে ফেনী। ওরে আল্লাহ, তাহলে তো মোটামুটি অ্যাটলিস্ট 64টা থাকবে পানি বিদ্যুৎ কেন্দ্র। কাপ্তাই, ভেরি রাঙামাটি গুড। জেলা হয়। হ্যাঁ, কাপ্তাই রাঙামাটি কাপ্তাই। কাপ্তাই রাঙামাটিতে পানি বিদ্যুৎ কেন্দ্র, জেনে রাখবেন। এই জি জায়গায় স্যার। কাজটা করা হয়ে থাকে। এখন এইখানে পানির কোন শক্তিকে কাজে লাগানো হচ্ছে? এখানে আপনার এটা স্রোত
পানির বিভব শক্তি, পানির বিভব বিভব শক্তি, শক্তি, ঠিক ঠিক আছে, আছে। পানির স্থিতি শক্তি বা বিভব শক্তিকে কাজে বিভব লাগানো হচ্ছে। শক্তি। এইখানে পানির স্থিতি শক্তি বা বিভব শক্তিকে কাজে লাগানো হচ্ছে। এইটা হচ্ছে মূলত পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। তাহলে এই দুইটা বিষয় আমরা একটু জেনে গেলাম। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে যে পারমাণবিক শক্তি। আচ্ছা, রাসায়নিক শক্তি হচ্ছে রাসায়নের বন্ধনের মধ্যে শক্তি থাকে। একটা যৌগ, এই একটা যৌগের মধ্যে, যেমন আমরা আমাদের ব্রেইন বলেন বা যাই বলেন, ব্রেইন সাধারণত গ্লুকোজ নেয়। হ্যাঁ, গ্লুকোজ চিনেন তো? গ্লুকোজ, গ্লুকোজ শব্দটা শুনেন এরকম কেউ আছেন? এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। এটা গ্লুকোজ হচ্ছে এরকম, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। তো এই যে এর মধ্যে 6টা কার্বন, হাইড্রোজেন, 12টা হয়তো পানি আছে। তো এই যে বন্ধনের মধ্যে যে শক্তিগুলো আছে, এই শক্তিগুলো ভেঙে 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 শক্তিগুলো বের হয়ে আসে। আর সেই শক্তি দিয়ে হচ্ছে আমরা কাজ করি। সেই শক্তি হচ্ছে আপনার ভেঙে আসে, কি আকারে ভেঙে আসে? এটাও পরীক্ষা আসার মতো। এটিপি আকারে ভেঙে আসে। এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট আকারে ভেঙে আসে, যেটা আমাদের শরীরে আপনার মুদ্রা শক্তি বা কারেন্সি বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা এটা হচ্ছে আমাদের শরীরের কারেন্সি, এটিপি আকারে বের হয়ে আসে। এটা দেখছেন? এটা তো বন্ধনের মধ্যে শক্তি। আরেকটা শক্তি আমরা পড়বো এখন, সেটা হচ্ছে পারমাণবিক শক্তি। পারমাণবিক শক্তিটা গুরুত্বপূর্ণ। পারমাণবিক শক্তিটা গুরুত্বপূর্ণ। আমরা যদি একটু দেখি পারমাণবিক শক্তির ব্যাপারে, পারমাণবিক শক্তি কি, সেটা হচ্ছে ধরেন একটা পরমাণুকে, আমি একটা বড় কণাকে একটা ছোট কণা দ্বারা আঘাত করা হলো। আঘাত করার ফলে এই কণাটা ভেঙে যাচ্ছে, ভেঙে হচ্ছে আপনার বেরিয়াম তৈরি হচ্ছে, ক্রিপ্টন তৈরি হচ্ছে, আর ছোট ছোট আরো এরকম 3টা কণা তৈরি হচ্ছে। এই পরমাণুটার নাম হচ্ছে ইউরেনিয়াম, আর এই কণাটার নাম হচ্ছে নিউট্রন। একটা কণা, একটা পরমাণু, এই খালি চোখে দেখা যায় না। বারবার বলি একটা জিনিস, যে পরমাণুকে খালি চোখে দেখা যায় না। ঠিক আছে, পরমাণুকে খালি চোখে দেখা যায় না। আর এরকম একটা পরমাণু নিয়ে বিজ্ঞানীরা কাজও করে না, বিজ্ঞানীরা কাজও করে না। এই একটা পরমাণু, আপনার একটা পরমাণুকে একটা নিউট্রন কণা দ্বারা আঘাত করা হয়। একটু যদি আমরা লিখি এরকম, যে পরমাণুর সংকেতটা হচ্ছে 23592, এটাও পরীক্ষাতে আসে। 23592, কোন পরমাণুটা কাজে লাগানো যায়? এটা। এখন এইটা হচ্ছে প্লাস, প্রচুর শক্তি উৎপন্ন হয়। প্লাস হচ্ছে প্রচুর শক্তি উৎপন্ন হয়। এই শক্তিটা আসলো কোন জায়গা থেকে? কোয়েশ্চেন হচ্ছে এইটা, যে এই যে প্রচুর শক্তিটা আসতেছে, একটা কণাকে, সিম্পল একটা কণা দ্বারা আমরা আঘাত করলাম, এই বড় কণাটা 2টা কণা পরিণত হলো, 2টা ভেঙে 2টা কণায় পরিণত হলো। ভালো কথা, একটা কাঁঠাল ভাঙলে আমরা কয়েকটা কোয়া পাবো, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। পাশাপাশি প্রচুর শক্তি আসতেছে, তার মানে সেই শক্তিটা কাঁঠালের ভিতরেই ছিল, রাইট? ওই কণাটার ভিতরেই ছিল। এই কারণে এইটাকে বলা হচ্ছে পারমাণবিক শক্তি। এই শক্তির পরিমাণ কেমন আপনারা কল্পনা করতে পারবেন না। এই শক্তির পরিমাণ কেমন, এটা আমাদের চিন্তারও বাহিরে। যেটা হচ্ছে আপনার আহ এখন একটা কণা ভেঙে যাচ্ছে, তাই না? ভেঙে 2টায় পরিণত হচ্ছে, এই কারণে এইটাকে বলা হয় বিভাজন। এই কারণে এইটাকে বলা হয় বিভাজন। কিসের বিভাজন বলা হয়? নিউক্লিয়ার বিভাজন বলা হয়। নিউক্লিয়ার, নিউক্লিয়ার বিভাজন বলা হয়। এটার আরেকটা সুন্দর গালভরা নাম আছে, যার নাম হচ্ছে ফিশন। যার নাম হচ্ছে ফিশন। ফিশন। তাহলে ফিশন বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? একটা পরমাণু ভেঙে একাধিক পরমাণুতে পরিণত হচ্ছে এবং হচ্ছে প্রচুর শক্তি উৎপন্ন স্যার, হয়। জি, এই স্যার ফিশন আর ফিউশন কি স্যার? হ্যাঁ, এই তো বলতেছি, বিক্রিয়াটার নাম আর কি, বিক্রিয়াটার নাম দিছে এটা। যে বিক্রিয়ায় একটা পরমাণু ভেঙে একাধিক পরমাণুতে, বা একটা নিউক্লিয়াস ভেঙে একাধিক নিউক্লিয়াসে, বা একটা বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট 2টা নিউক্লিয়াস, পরীক্ষায় বিভিন্নভাবে ঘুরে আসতে পারে। মোদ্দা কথা, একটা ভেঙে একাধিকে পরিণত হচ্ছে। এবার হচ্ছে যে এই বিক্রিয়াটা কোথায় কাজে লাগানো হয়? বলতেছে এই নিউক্লিয়ার বিভাজন বা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটা আমরা কাজে লাগাতে পারি পারমাণবিক চুল্লি, পারমাণবিক চুল্লি বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। পারমাণবিক চুল্লি বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজে লাগানো হয়। আর আরেকটা জায়গায় কাজে লাগানো হয়, সেটা হচ্ছে পারমাণবিক বোমা তৈরিতে। এটা পরীক্ষাতে আসে। পারমাণবিক চুল্লি বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোন বিক্রিয়াকে কাজে লাগানো হচ্ছে? নিউক্লিয়ার বিভাজন বা ফিশন বিক্রিয়া। এটা হচ্ছে একটা একটা প্রশ্ন। পারমাণবিক বোমা তৈরিতে এটা কাজে লাগানো হচ্ছে। হিউজ পরিমাণ, হিউজ পরিমাণ, প্রায় বলা হচ্ছে যে আমরা এটাকে কেটে নিই। এক এক গ্রাম ইউরেনিয়াম থেকে দেখা যায় যে আমরা প্রায় 12,000 কিলোওয়াট, যেটা হচ্ছে কয়েক টন, ওই সমপরিমাণ বিদ্যুৎ পেতে, মানে 1 গ্রাম ইউরেনিয়ামকে কাজে লাগিয়ে আমরা যে পরিমাণ বিদ্যুৎ পাই, সেখানে হচ্ছে কয়েক টন কয়লার প্রয়োজন হয়, কয়েক টন, কয়েক টন কয়লার প্রয়োজন হয় ওইটা সমপরিমাণ বিদ্যুৎ পেতে। ঠিক আছে, প্রায় দেখা যায় যে
12,000 কিলোওয়াটের মতো বিদ্যুৎ পাওয়া যায়। তাহলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সেটা হচ্ছে ঢাকার সদরঘাটে, তাই না? রূপপুর বাংলাদেশের পারমাণবিক পারমাণবিক বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ঢাকার সদরঘাট, আরেকটা হচ্ছে কি স্যার, রূপপুর। শরীয়তপুরের রূপপুর। জাজিরাতে, শরীয়তপুরের জাজিরায়, না স্যার, তাহলে কি রূপপুর। ব্রাহ্মণবাড়িয়ায়? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায়? এগুলো আপনাদের একদম পারা উচিত। এগুলো হচ্ছে যে এগুলা রূপপুর। এগুলো খুবই ক্যাচি কোশ্চেন, ঠিক আছে? রূপপুর, রূপপুর, ঈশ্বরদী রূপপুর, ঈশ্বরদী রূপপুর। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাঁচামাল হিসেবে কোনটি ব্যবহৃত হবে? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাঁচামাল হিসেবে কোনটি ব্যবহৃত হয়? ইউরেনিয়াম। ইউরেনিয়াম। আর এই ভাইয়াকে মনে রাখবেন, ইউরেনিয়াম 235। হ্যাঁ, ইউরেনিয়াম দিয়ে খালি তো ইউরেনিয়াম দিতে পারে, ইউরেনিয়াম 235 দিতে পারে, ইউরেনিয়াম 238 দিতে পারে। বোঝে না? স্যার যদি চিন্তা করে যে একটু ওদেরকে একটু ঘোল খাওয়ায় দেয়, তাহলে এরকম টাইপের প্রশ্ন করতে পারে। তো ইউরেনিয়াম 235, এটা মনে রাখবেন, বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটা কাজে লাগতে পারে। এইটা তো একটা গেল, এইটা হচ্ছে একটা পারমাণবিক, কারণ একটা পরমাণু থেকে আমরা এই শক্তিটা পাচ্ছি। আরেকটা বিক্রিয়া যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে হাইড্রোজেনের একটা আইসোটোপ। পড়াইছিলাম আইসোটোপ, মনে আছে? এই দুইটা কি পরস্পরের কি আইসোটোপ নাকি আইসোবার? পড়াইছি মনে হয় আপনাদেরকে, পড়ানোর কথা। এরা কি পরস্পরের আইসোটোপ না আইসোবার? আইসোটোপ হবে স্যার। মনে নাই? আপনাদের মনে নাই যে স্যার সকালে কি নাস্তা খাইছিলাম সেটাই তো মনে নাই, আর আপনি সে কবে পড়াইছেন? আপনার এই তো ভুলে গেছে, আপনি যে পড়াইছেন সেটা মনে থাকবে কেমনে? আপনি যে না বিজ্ঞান স্যার, ক্লাস নিছিলেন সেটাই তো সংকেতটা ভুলে স্যার গেছি। মনে নেই, সংকেতটার সঙ্গে এইভাবে তো স্যার পরিচিত না আমরা, এই জন্য স্যার। হ্যাঁ, স্যার সংকেতটা মনে নেই, আপনি যে সংকেতটা পড়াচ্ছেন এটা তো স্যার আমরা তো না না, বিজ্ঞানের ছাত্র। এটা কি পরস্পরের আইসোটোপ কিনা পরীক্ষাতে এভাবেই আসবে। এটা কি পরস্পরের, এরা হচ্ছে আইসোটোপ, কারণ কি প্রোটন সংখ্যা সমান, নিচে যদি সমান হয় তাহলে আইসোটোপ বলা হয়। পড়াইছি না? পড়াইছিলেন স্যার ওইটা ইসে। পড়াইছিলাম তো মনে হয়, তাই না? একবার উদাহরণ সহ। জি স্যার পড়াইছিলেন, ওটা আপনার ওই ইসে পড়াচ্ছিলেন স্যার। এগুলো পড়াইছিলেন, নিউক্লিয়াসের ভিতরে যে এগুলো ওগুলো পড়াইছিলেন স্যার। আচ্ছা, তাহলে তো এটা পারার কথা, তাই না? বলেন। আমি তো যতদূর জানি যে অনেক ভালো করেই পড়াইছি এটা। এটা তো অনেকগুলো এক্সাম্পল সহকারে পড়াইছি। নিচে যদি সমান থাকে দুইটা পরমাণুর, তাহলে তাদেরকে বলা হবে হচ্ছে পরস্পর আইসোটোপ। এখন এই দুইটা একসাথে হয়ে তৈরি করে হচ্ছে হিলিয়াম। এই দুইটা একসাথে হয়ে তৈরি করে হচ্ছে হিলিয়াম। আচ্ছা, এইটা কি? এটা কি মনে আছে? এগুলা কি? এটা হচ্ছে ভর সংখ্যা, এটা হচ্ছে প্রোটন সংখ্যা। এটা থেকে এটা বাদ দিলে আমরা পাই নিউট্রন সংখ্যা, তাই না? আচ্ছা, পাশাপাশি একটা নিউট্রন পাবো, পাশাপাশি যেটা পাবো সেটা হচ্ছে বিপুল পরিমাণ শক্তি পাবো, প্রচুর পরিমাণ শক্তি পাবো। এই শক্তির সোর্স কি? এটা একটা কোয়েশ্চেন, যে এত শক্তি কোত্থেকে আসলো? এত শক্তি আসছে হচ্ছে এই জায়গা থেকে, তাই না? এই দুইটার মাঝখানে, নিশ্চয়ই এদের মাঝখানে এটা ছিল। এখানে কি হচ্ছে যে দুইজন একসাথে হয়ে একটা, দুইটা ছোট ছোট হয়ে একটা বড়তে পরিণত হইলো। এইটাকে কি বলবো আমরা? সংযোজন, তাই না? সংযুক্ত হয়ে গেল, এইটাকে বলা হয় হচ্ছে সংযোজন। পুরোপুরি যদি বলি তাহলে হচ্ছে নিউক্লিয়ার সংযোজন, মানে নিউক্লিয়াসের সংযোজন। আমি তো নিউক্লিয়াস কি পড়াইছি, তাই না? মাঝখানে যেটা থাকে নিউক্লিয়াস, আর বাহিরে থাকে হচ্ছে কক্ষপথ। তো এইটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়ার সংযোজন, অথবা এটা সুন্দর একটা নাম আছে, সেটা হচ্ছে ফিউশন। একটা রস্যু যুক্ত আছে, এর আগেরটা হচ্ছে ফিশন, এর আগেরটা হচ্ছে ফিশন, আর এর পরেরটা হচ্ছে ফিউশন, এর পরেরটা হচ্ছে ফিউশন। ঠিক আছে, ভেরি গুড নিবেদিতা। সেটা হচ্ছে যে দুইটা উপরে যদি মিলে যায় তাহলে ভর সংখ্যা, আর ভর সংখ্যা হচ্ছে মিলে গেলে আইসোবার বলা হয়। এটা হচ্ছে ফিউশন বলা হয়ে থাকে। এখন এই ফিউশনটা কোথায় কাজে লাগে? আচ্ছা, আমরা জানি সকল শক্তির উৎস কি? বলতে পারি আমরা সকল শক্তির উৎস কি হবে? মনে আছে সূর্য। সকল শক্তির উৎস কি? সূর্য। সকল শক্তির উৎস হচ্ছে সূর্য, রাইট? এই জি স্যার। সূর্য এত শক্তি কোত্থেকে পায়? এই সূর্য এত শক্তি পায় হচ্ছে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায়, বা এই বিক্রিয়াটার মাধ্যমে তৈরি হয়। এই বিক্রিয়াটার মাধ্যমে পৃথিবীতে যে শক্তি আসে 99.97% শক্তি আসে হচ্ছে সূর্য থেকে। 99, আর বাকিগুলো হচ্ছে আমরা যে কয়লা জ্বালানি হাবিজাবি পোড়ায় পাই। এই শক্তিটাই আসে, এই শক্তিটাই হচ্ছে আমরা কি করি? কনভার্ট করি। পৃথিবীতে সৃষ্ট মোট শক্তির পরিমাণ হচ্ছে কি একেবারেই ফিক্সড, শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। শুধুমাত্র আমরা কি করি? এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত করি। যেমন সূর্য থেকে আসছে হচ্ছে খাদ্য, খাদ্যের মধ্যে আছে রাসায়নিক শক্তি। এই খাদ্যটা আমরা খাই, খাওয়ার মাধ্যমে আমরা কি করি? যান্ত্রিক শক্তিতে
শব্দ শক্তিতে, ঠিক বিভিন্ন শক্তিতে হচ্ছে পরিণত করতেছি। তো সূর্যের মধ্যে এটা হয়, আরেকটা জায়গাতে এটা হয় শক্তিশালী হাইড্রোজেন বোমা। শক্তিশালী হাইড্রোজেন বোমাতে এই শক্তিটা কাজে লাগানো হয়। হাইড্রোজেন বোমা তৈরিতে হচ্ছে নিউক্লিয়ার ফিউশন শক্তিটা কাজে লাগানো হয়। ঠিক আছে, নিউক্লিয়ার ফিউশন শক্তিটা হচ্ছে হাইড্রোজেন বোমাতে কাজে লাগানো হয়। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের এই জায়গাগুলো, এটা আমরা পড়লাম। এরপরে হচ্ছে আরেকটা বিষয় পড়ব, সেটা হচ্ছে সৌরশক্তি। সৌরশক্তি সৌরশক্তি মানে কি আমরা জানি? সূর্য থেকে আসা শক্তিকে বলা হয় হচ্ছে সৌরশক্তি। সূর্য থেকে আসা শক্তিকে বলা হয় হচ্ছে সৌরশক্তি। এবার হচ্ছে যে আহ, আমরা এই যে সোলার প্যানেল চিনি না, বা সোলার প্যানেল দেখি নাই, বা সোলার প্যানেল নামটা শুনি নাই, এরকম কেউ আছে এখানে? না স্যার। এরকম কেউ থাকার কথা না বর্তমানে, তাই না? এই সোলার প্যানেলের মধ্যে কি করা হয়? সৌরশক্তিকে কাজে লাগানো হয়। সৌরশক্তিকে কাজে লাগাই, সূর্য থেকে আসা শক্তি এই ইলেকট্রনরা এসে ধাক্কা মারে, ইলেকট্রন চলতে শুরু করে। আর ইলেকট্রনের চলা মানে কি? বিদ্যুৎ, তাই না? ইলেকট্রনের চলা মানে হচ্ছে বিদ্যুৎ। তাহলে এই যে সোলার প্যানেলের মধ্যে থেকে আমরা বিদ্যুৎ পাই, এই কথাও তো আমরা জানি সবাই, তাই না? সোলার প্যানেলের মাধ্যমে আমরা বিদ্যুৎ পাই। এই বিদ্যুৎটা তাহলে কোত্থেকে আসতেছে? কোন শক্তিকে আমরা বিদ্যুতে পরিণত করতেছি? সৌর বা আলোক শক্তি। হ্যাঁ, অপশনে সৌরও থাকতে পারে, আলোক থাকতে পারে। আলোক শক্তি বা সৌর শক্তিকে বিদ্যুতে পরিণত করা হয় হচ্ছে সোলার প্যানেলে। সবাই পারবো তো? ইনশাআল্লাহ। এইটা হচ্ছে যে এটা। আচ্ছা, এখন আমরা সাধারণত সোলার প্যানেল কি আমরা দিনে ব্যবহার করতে পারি? রাতেও কি ব্যবহার করতে পারি? রাতে তো আর সূর্য থাকে না, রাতে কি ব্যবহার করতে পারি? স্যার অবশ্যই রাতে তো তাহলে রাতে কিভাবে ব্যবহার করি? স্যার ওই যেটা ধরে রাখা ওটা তো আপনার বিদ্যুৎ আপনার ব্যাটারি মাধ্যমে ব্যাটারি ওটা থাকতে হবে, তাহলে ব্যাটারি থাকতে হবে, স্টোরেজ ব্যাটারি থাকতে হবে। হ্যাঁ, সোলার প্যানেলকে রাতে ব্যবহার, এটা সহজ একটা বিষয়ের জন্য আর আলাদা করে লিখলাম না যে একটা স্টোরেজ ব্যাটারি থাকা আবশ্যক। তবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে আমরা সোলার প্যানেলের মাধ্যমে এই বিদ্যুৎটা পাই। এই বিদ্যুৎটা মূলত হচ্ছে আমাদের আসে হচ্ছে আলোক শক্তি থেকে, এই বিদ্যুৎ শক্তিটা আমরা পাই। আলোক শক্তি থেকে এই বিদ্যুৎ শক্তিটা আমরা পাই। ঠিক আছে, ওকে ফাইন। তো এটা হচ্ছে ডিসি বিদ্যুৎ। হ্যাঁ, ডিসি বিদ্যুৎ, ডিসি আর এসিতে আমি গেলাম না। শক্তির উৎস সমূহ, শক্তির উৎস তো অনেক কিছু হইতে পারে, তাই না? শক্তির উৎস অনেক কিছু হইতে পারে। এখন আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নবায়নযোগ্য শক্তি, আরেকটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তি, আরেকটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। হোয়াট ইজ নবায়নযোগ্য? স্যার যেটা বারবার ব্যবহার করা যায়। যেটা হচ্ছে বারবার ব্যবহার করা যায় সেটাকে বলা হয় নবায়ন। আর যে শক্তিকে আমরা বারবার ব্যবহার করতে পারি না সেগুলোকে বলা হয় হচ্ছে অনবায়নযোগ্য। সেগুলোকে বলা হয় হচ্ছে অনবায়নযোগ্য। যেমন হচ্ছে কি যে সাধারণত আমরা যে শক্তিগুলো ব্যবহার করি কি হইতে পারে? আমরা বাসা বাড়িতে সিলিন্ডারে, যারা তাদের বাসায় সিলিন্ডার আছে, আমরা জানি সিলিন্ডার কি আমরা বারবার ব্যবহার করতে পারি? সিলিন্ডার পারি না স্যার। সিলিন্ডার বারবার ব্যবহার করতে পারি, অনেকে আবার একটু ইয়ে করে আর কি, ওই যে কি বলে, একটু পেঁচায় আর কি, যে স্যার সিলিন্ডার তো বারবার, ওই যে একজন বলতেছে বারবার ব্যবহার, সিলিন্ডার বারবার ব্যবহার করতে পারি, কিন্তু আমি মিন করতেছি হচ্ছে যে সিলিন্ডারের ভিতরে গ্যাসটার কথা মিন করতেছি, তাই না? ওই যে জি একটা হচ্ছে যে সম্প্রতি বিডার চেয়ারম্যান, উনি বলতেছে যে বাংলাদেশকে বিক্রি করাই হচ্ছে আমার কাজ। হ্যাঁ, বাংলাদেশকে বেচে দিবে। উনি বলছে কি যে বাংলাদেশকে বিক্রি করা হচ্ছে আমার কাজ। তার মানে সবাই বলতেছে এই যে দেখছো, এই ইউনূস সরকার বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে। উনি কি বিক্রি করা বলতে এটা বুঝাইছে যে বেচে দিবে? স্যার এটা মেন করে নেয়। দেখেন, এটা মানে আমি বললাম যে এটা তো বোঝে, যেও বলতেছে সেও বোঝে, বোঝেন না? এখন ঘৃণা ছড়ায় মানুষ এভাবেই, ঘৃণা এটাই ছড়ায় হচ্ছে এভাবে। সে একটা কথা বলছে, এই কথার কোন জায়গাতে নিয়ে গেছে। তো ওইরকম আর কি। হুম, সিলিন্ডার কি, সিলিন্ডার হচ্ছে আমরা সিলিন্ডারের যে গ্যাসটা আমরা, তো এইরকম আর কি সিলিন্ডারের গ্যাস, তারপর আমাদের পাইপলাইনে যে গ্যাস আসে, তারপরে হচ্ছে যে আমরা বারবিকিউ করার জন্য যে কয়লা ব্যবহার করি, তাই না? এই কয়লা কি জি বারবার ব্যবহার করতে পারি? পারি না। তারপর হচ্ছে এই যে বাইকে যারা বাইক চালায়, তাই না, কিছু দূর পর পর তেল রিফিল করা লাগে, কিছু দূর অবশ্যই। পরে পরে গিয়ে এটা যদি আমরা বারবার ব্যবহার করতে পারতাম তাহলে এটা হচ্ছে, তাই না? যাবতীয় পেট্রোলিয়াম বা মাটি থেকে আমরা যে খনিজ বা ইয়াগুলো পাই সেগুলো হচ্ছে আমরা এটা ব্যবহার করতে পারি না। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে ইউরেনিয়াম ব্যবহার করতেছি আমরা, এই ইউরেনিয়ামকে আমরা বারবার ব্যবহার করতে পারি কিনা? এটা তো জানি না স্যার, এটা এই করি না। ইউরেনিয়াম কি শেষ হয়ে যাবে একটা সময়, ভেঙে ভেঙে সব শেষ হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে। সুতরাং আমরা ইউরেনিয়াম বারবার ব্যবহার করতে পারবো না। আমরা তো এই জন্য রাশিয়া থেকে আমাদেরকে কিনতে হবে ইউরেনিয়াম, রাশিয়া থেকে আমাদেরকে কিন্তু এই জন্য ইউরেনিয়ামটা বারবার কিনে আনতে হবে। তাহলে স্যার এইটা কি আমাদের এখানে বাংলাদেশে পাওয়া যায় না স্যার? বাংলাদেশে পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? কিন্তু আছে, কিন্তু কোথায় পাওয়া যায় এটাই সেটা জানতে সেটা চাচ্ছি। সম্ভব না স্যার, এটা উঠানো তো সম্ভব না, অনেক আছে আছে, ব্যয়বহুল। বাংলাদেশে একটা জায়গাতে আছে। কোন পাহাড়ে আছে? কুলাউড়া, সিলেট তাই না? চট্টগ্রাম। কুলাউড়া, এটা আপনাদের পারা উচিত, আমার না পারলেও চলবে। কুলাউড়া ইউরেনিয়াম পাওয়া যায়, ইউরেনিয়াম পাওয়া যায়, তাই না? আছে মনে হয় সাধারণ জ্ঞানে, দেখেন আপনারা সাধারণ জ্ঞান জিকে, এটা জিকের পড়া যে কোথায় ইউরেনিয়াম পাওয়া যায়, এটা ওই জায়গাতে। আচ্ছা, এই ইউরেনিয়ামটা শেষ হয়ে যায় বিধায় পারমাণবিক শক্তি হচ্ছে অনবায়নযোগ্য, কিন্তু আপনাদের শীটে দেওয়া আছে নবায়নযোগ্য, এই জন্যই এত পেঁচাইলাম আর কি, বুঝেন নাই? জি আপনাদের স্যার। শীটে দেওয়া আছে পারমাণবিক শক্তি হচ্ছে অনবায়নযোগ্য, সরি, নবায়নযোগ্য শক্তি, কিন্তু এটা হচ্ছে একটা অনবায়নযোগ্য শক্তি। এই কারেকশনটা আপনারা করে নেবেন। পারমাণবিক শক্তি হচ্ছে অনবায়নযোগ্য শক্তি, ঠিক আছে? এইটা আপনারা করে নেবেন, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে বায়োগ্যাস। বায়োগ্যাসের ভিতরে কি ব্যবহার করা হয়? গোবর আর পানি। বায়োগ্যাস দেখছেন আপনারা? দেখেননি মনে হয়। দেখছি ওই যে অনেক আগে দেখেন স্যার, অনেক আগে। গ্রামে গ্রামে আর কি, গ্রামে হচ্ছে এটা করে আর কি, ওই যে গোবর আর একটা হচ্ছে পানি। এখানে গোবর আর পানির অনুপাত কত? এইখানে গোবর আর পানির অনুপাত কত? 1:2। ঠিক আছে, এখানে গোবর আর পানির অনুপাত 1:2। যেহেতু এগুলো প্রাকৃতিক, ঠিক আছে, হুম। যেহেতু এগুলো প্রাকৃতিক, বায়োগ্যাস হচ্ছে আপনার এইটা হচ্ছে নবায়নযোগ্য। বায়োগ্যাস বা বায়োফুয়েল দিয়েও আসতে পারে, বায়োগ্যাস আসতে পারে, এইগুলো হচ্ছে নবায়নযোগ্য, এগুলো হচ্ছে নবায়নযোগ্য, ঠিক আছে, এগুলো হচ্ছে নবায়নযোগ্য। এটা মনে রাখেন, শুধু এইটা নবায়নযোগ্য নয়, হ্যাঁ, এটা কাইটে দিবেন, এটা হচ্ছে অনবায়নযোগ্য। তো এই হচ্ছে মোটামুটি নবায়নযোগ্য আর একটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তির বিভিন্ন ধরনের উৎস সম্পর্কে বর্ণনা। কোনটা হচ্ছে নবায়নযোগ্য, কোনটা নবায়নযোগ্য শক্তির একটা বড় ইয়ে হচ্ছে আপনার একটা মানে বড় সুবিধা যেটা হচ্ছে নবায়নযোগ্য শক্তির, এইটা হচ্ছে আপনার আমাদের পরিবেশকে দূষিত করে না। এরা হচ্ছে পরিবেশের জন্য পরিবেশ বান্ধব হয়, এরা হচ্ছে পরিবেশ বান্ধব হয়ে থাকে। নবায়নযোগ্য শক্তি হচ্ছে আমাদের পরিবেশকে দূষিত করে না। বলা হচ্ছে যে নবায়নযোগ্য শক্তি কোথায় আছে, এই যে এটা হচ্ছে পরিবেশ বান্ধব। নবায়নযোগ্য শক্তি হচ্ছে পরিবেশ বান্ধব, কারণ এরা হচ্ছে বাতাসে কার্বন ডাই অক্সাইডে ছড়ায় না। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আপনারা চাইলে পড়ে রাখতে পারেন। এরপরে আমরা চলে যাই হচ্ছে, এরপরে কি ব্যাপার, পারমাণবিক শক্তির উৎস। পারমাণবিক শক্তি নিয়ে আমরা অলরেডি অনেক কিছু বলে ফেলছি, তাই না? আচ্ছা, পারমাণবিক শক্তি সম্পর্কে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে আমি একটু আগে কি বললাম, এই পৃথিবীতে তাবৎ যা কিছু আছে তা হচ্ছে এইদার হচ্ছে পদার্থ অথবা শক্তি। আপনি দেখেন বা দেখতে পান না এরকম, মানে আপনার আশেপাশে যা কিছু আছে শক্তি, যেমন শক্তি তো আমরা দেখতে পাই না, তাই না, কিন্তু অনুভব করতে পারি। এই যে আমি কথা বলতেছি, আমার মুখ দিয়ে যে শব্দগুলো বের হচ্ছে, আপনারা কি আমার শব্দ দেখতে পাচ্ছেন? শব্দ কিন্তু দেখতে পাচ্ছেন না। যে কানের ভিতরে গিয়ে বাড়ি দিচ্ছে, এটা আপনারা অনুভব করতেছেন যে হাতে তো কথা করছে, এটা হচ্ছে বিষয়। তো এই হচ্ছে যে আপনার শব্দ, এটা শক্তি দেখা যায় না। এখন এই শক্তিকে আমরা বলতেছি যে এই যে শক্তিকে আমরা হচ্ছে পদার্থকে আমরা শক্তিতে কনভার্ট করি, এটাই তো পারমাণবিক শক্তি হয়, তাই না? এই ইউরেনিয়াম থেকে যে শক্তিটা পাচ্ছি, কতটুকুন থেকে কতটুকুন পাবো, এই সমীকরণটা, কতটুকু বস্তু থেকে কি পরিমাণ এনার্জি পাওয়া যায়, এইটা পরিমাপ করার জন্য অ্যালবার্ট আইনস্টাইন একটা সমীকরণ প্রদান করছেন। এই সমীকরণটা হচ্ছে E=mc²। আইনস্টাইন এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, হ্যাঁ। পদার্থ এবং শক্তির মধ্যে সম্পর্কিত সূত্র, পদার্থ এবং শক্তির মধ্যে সম্পর্কিত সূত্র কোনটি, ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। E=mc² বা E=mc² সূত্রটি কে প্রদান করেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। E=mc², এই সূত্রটি কে প্রদান করেন? এটা হচ্ছে আইনস্টাইন। খুব বেশি সূত্র আপনাদের পড়তে হয় না, তো এটা একটু পড়েন কষ্ট করে, এটা হচ্ছে আইনস্টাইন, অ্যালবার্ট আইনস্টাইন এই সূত্রটি প্রদান করেন। তারপরে হচ্ছে যে আরেকটা বিষয় আছে, যে এই যে সোলার প্যানেলে যে ঘটনাটা ঘটতেছে, এইটা হচ্ছে এইটাকে বলা হয় হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া।
এইটাকে বলা হয়, এটা সুন্দর একটা নাম আছে, এটার নাম হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া। ফটো মানে আলো, তড়িৎ মানে তড়িৎ, ফটো তড়িৎ ক্রিয়া। এইটা ব্যাখ্যা করেন হচ্ছেন আইনস্টাইন। এইটা ব্যাখ্যা করে উনি নোবেল পুরস্কার পান। কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ফটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করে নোবেল পুরস্কার পান কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বলেন তো। আইনস্টাইন স্যার, আইনস্টাইন। আইনস্টাইন, ঠিক আছে, আইনস্টাইন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি কারণে নোবেল পুরস্কার পাইছিল? স্যার গীতাঞ্জলির জন্য। অঞ্জলি। আচ্ছা, গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পাইছে। গীতাঞ্জলি কে ইংরেজিতে অনুবাদ, আচ্ছা, ইংরেজিতে অনুবাদ করে সং অফারিং। Songs of Offerings, তাই না? কে গেছিল জানেন তো? জি স্যার। জি স্যার, ওই শান্তি হ্যাঁ, নিষেধ থেকে কি বলে শান্তি শান্তিনিকেতন, শান্তিনিকেতন, শান্তিনিকেতন থেকে। শান্তিনিকেতন থেকে চুরি হয়ে গেছিল। আপনার চিনেন নাকি যে চুরি করছে তাকে? ধরায় দিয়েন। আচ্ছা, গেল হচ্ছে যে এটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি, আরেকটা হচ্ছে অনবায়নযোগ্য। এটা খুব পড়লাম আমরা। এরপরে হচ্ছে যে এই জায়গা থেকে আর তেমন কিছু পড়তে হবে না, আপনারা একটু ইয়ে করেন। আপনাদেরকে হচ্ছে যে আমি এগুলো পড়াইছি কিন্তু, হ্যাঁ, এগুলো বেশ ভালো করেই পড়ানো হয়েছে। আপনারা একবার রিডিং পড়লে বুঝতে পারবেন যে উনি তো এগুলো পড়াইছে। যেটা আপনাদেরকে পড়ানো হয় নাই, যেটা আপনাদেরকে পড়ানো হয় নাই, যে এইটা মানুষ মারা যায় কিন্তু স্থাপনার ক্ষতি হয় না। মানুষ মারা যায়, বলতেছে মানুষ মরে কিন্তু স্থাপনার ক্ষতি হয় না। এই বোমাটাকে বলা হয় হচ্ছে নাপাম বোমা। এই বলা হয় হচ্ছে নাপাম বোমা। মানুষ মারা যায় কিন্তু স্থাপনা, এরকম স্থাপনার ক্ষতি হয় না ব্যাপারটা এরকম না। স্থাপনার ক্ষতি হয় আর কি, খুব কম। স্থাপনার ক্ষতি হয় খুব কম। এটা খুব মজার একটা ইয়ে আছে, সেটা হচ্ছে যে 1971 সালের 3রা এপ্রিল আপনার পশ্চিম পাকিস্তান হচ্ছে চুয়াডাঙ্গাতে নাপাম বোমা নিক্ষেপ করে। চুয়াডাঙ্গাতে নাপাম বোমা নিক্ষেপ করে। যারা আপনারা এনটিআরসি এর জন্য না, যারা হচ্ছে আরো একটু ডিপলি প্রিপারেশন নিতে যাচ্ছেন বা যারা বিসিএস এর প্রিপারেশন একসাথে নিচ্ছেন, এরকম কেউ আছেন যে স্যার আমি বিসিএস ও দিতে চাই বা দিব বা দিচ্ছি? আছেন কেউ এরকম? যদি থাকেন তাহলে তাদের জন্য এই প্রশ্নটা হচ্ছে যে কেন চুয়াডাঙ্গাতে এই কাজটা করা হয়, কেন 3রা এপ্রিল চুয়াডাঙ্গাতে এটা নিক্ষেপ করে, তারা এটা নিয়ে চিন্তা করতে পারেন, বাকিরা না, দরকার নাই, এটা আসার মতো কোনো প্রশ্ন না। আচ্ছা, ঠিক আছে। সাহস নেই স্যার, সাহস থাকবে না কেন বলেন? আপনাদের বয়স টয়স বাড়ায় দিছে, তারপরও যদি সাহস না থাকে, যদি সুযোগ থাকে দিবেন, যদি সুযোগ থাকে দিবেন। সুযোগ থাকে কিসের? পরীক্ষা দেওয়ার, পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। বয়স যাদের কম সবাই পরীক্ষা দিতে পারবেন চাইলে। সেটা হচ্ছে যে আপনার পড়ার যদি সুযোগ থাকে, পড়ার যদি পড়েন, প্রিপারেশন নেন, তাহলে আপনি দিবেন। আর তা না হলে তো শুধু শুধু দিয়ে কোনো কাজ নেই। যদি পড়ার সুযোগ থাকে, আপনাদের মধ্যে অনেকেই দেখা যায় যে হয়তো একটা চাকরি করেন, অথবা হচ্ছে যে সাংসারিক কাজে ব্যস্ততা আছে আপনাদের, এর জন্য এনটিআরসি যারা দেয় তাদের এটা অনেক সময় সময় হয়ে ওঠে না। ঠিক আছে, ফাইন। এবার আমরা একটা জিনিস বলবো, সেটা হচ্ছে শক্তির রূপান্তর। শক্তির রূপান্তর তো অলরেডি পড়ছি কতগুলা, তাই না? শক্তির রূপান্তর তো অলরেডি পড়ছি, শক্তির রূপান্তর তো অলরেডি পড়ছি। সেটা হচ্ছে যে আহ, আমরা একটু আগে দেখলাম সোলার প্যানেলে, তাই না? সোলার প্যানেলে শক্তি রূপান্তর, অথবা হচ্ছে যে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আপনাদেরকে যদি প্রশ্ন করি আমি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় বলেন তো? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি না স্যার? হুম, কোন শক্তি কোন সৌরশক্তি শক্তিতে থেকে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তিতে, সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তিতে স্যার, সৌরশক্তি থেকে রাসায়নিক ভেরি গুড। শক্তিতে সৌর শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। রাসায়নিক শক্তি ইয়েতে রূপান্তরিত হয়, ঠিক আছে, ফাইন। আচ্ছা, এই শক্তির রূপান্তর গুলো আপনারা মোটামুটি ভালোই বুঝতে পারবেন। যেমন হচ্ছে যে যদি একটা প্রশ্ন করি, কলিং বেলে, কলিং বেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? বিদ্যুৎ শক্তিতে মানে শব্দ শক্তি। বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। একটু চিন্তা করেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। সেটা হচ্ছে যে আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনারা ওই যে বৈদ্যুতিক বাল্বে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? বৈদ্যুতিক বাল্বে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে, বিদ্যুৎ শক্তি, হ্যাঁ বিদ্যুৎ শক্তি হচ্ছে আলোক শক্তিতে। বিদ্যুৎ শক্তি হচ্ছে আলোক শক্তিতে রূপান্তরিত হয়। ভেরি গুড। তারপরে হচ্ছে বৈদ্যুতিক পাখা। বৈদ্যুতিক পাখাতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটা একটু সমস্যা তো স্যার। এটা সমস্যা? তা আরো সহজ। এটা বিদ্যুৎ শক্তি কিন্তু বিদ্যুৎ রূপান্তরিত হয় শক্তি কোথায়? বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি। ভেরি গুড। বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হ্যাঁ, হ্যাঁ। যান্ত্রিক শক্তিতে। আচ্ছা ঠিক আছে, তা আপনাদের কয়েকটা শক্তির প্রকারভেদ আগে একটু দেখায় দেই, যে যান্ত্রিক, শব্দ, তাপ, হ্যাঁ এগুলোই, এই কয়েকটাই আছে ঘুরে ফিরে, রাসায়নিক শক্তি এই কয়েকটাই আছে, এই কয়েকটাই আছে, হ্যাঁ এই কয়েকটাই আছে। এরপরে আরেকটা যদি বলি, সেটা হচ্ছে যে লাউড স্পিকারে, লাউড স্পিকারে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? লাউড স্পিকার শক্তি, তারও বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক থেকে শব্দ শক্তি স্যার, বিদ্যুৎ থেকে শব্দ শক্তি। শব্দ শব্দ শক্তি স্যার। শক্তিতে রূপান্তরিত হয়। বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। ভেরি গুড। বিদ্যুৎ শক্তি। একজন প্রশ্ন করছে ডিগ্রি পাশ করে কি বিসিএস দেওয়া যায় নাকি? বলেন তো, ডিগ্রি পাশ করে কি বিসিএস দেওয়া যায়? যাই না স্যার, মাস্টার্স করতে হবে তারপর যে হবে। ঠিক আছে, 1 বছরের মাস্টার্স করা। 1 বছরের একটা মাস্টার্স থাকা লাগবে, তাই না? জি আচ্ছা, স্যার। তারপরে সার্কুলারটা দেখেন, তারপরে সার্কুলারটা দেখেন এবার কোনো চেঞ্জ আছে কিনা। আমি তো আগের ঘটনা বলতেছি, এবার নতুন সরকার কোনো সুযোগ দিল কিনা। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনাদের আরো কয়েকটা প্রশ্ন করি। সেটা হচ্ছে যে কয়লা পোড়ালে, কয়লা পোড়ালে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? কঠিন প্রশ্ন, চিন্তা করে উত্তর দেন। কয়লা পোড়ালে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? কঠিন প্রশ্ন, স্যার, আপনাকে আমি পড়াইছি। রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি, রাসায়নিক থেকে তাপ শক্তি। ভেরি গুড। তাপ রাসায়নিক শক্তি শক্তি বিদ্যুৎ থেকে তাপ শক্তিতে। শক্তিতে রূপান্তরিত হয়, রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, এক্সেলেন্ট। তা আপনারা তো মেলা পারেন। এরপরে আছে হচ্ছে যে জেনারেটরে, জেনারেটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি। যান্ত্রিক থেকে না, যান্ত্রিক থেকে বিদ্যুৎ। শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তি না স্যার? এই না, জেনারেটরের শব্দ আসলো কই থেকে? না স্যার, যান্ত্রিক পানি শক্তি। শক্তি থেকে, যান্ত্রিক- পানি শক্তি থেকে বিদ্যুৎ শক্তি। পানি শক্তি বলতে কোনো শক্তি নাই, পানি হচ্ছে না, না, খাওয়া স্যার, যায়, এটা পানি যান্ত্রিক হলো শক্তি পদার্থ, হবে স্যার, যান্ত্রিক পানি থেকে হচ্ছে বিদ্যুৎ পদার্থ। ঠিক আছে, পানি শক্তি না। একটা স্যার বস্তু এটা রাসায়নিক থেকে বিদ্যুৎ স্যার। না, জেনারেটরে তো রাসায়নিক নাই। এই ভুলটা করে, ভেরি গুড, এই ভুলটা কিন্তু করে যে রাসায়নিক শক্তি, কারণ আমাদের বাসা বাড়িতে, স্যার তেল তো আসছে স্যার, এই তো তেলটা। ভেরি গুড, এই জন্য বলতেছি আমাদের বাসা বাড়িতে, আমাদের বাসা বাড়িতে, আমাদের বাসা বাড়িতে আমরা যে ইয়েটা ইউজ করি, আপনার জেনারেটর ইউজ করি, সেখানে আমরা তেল পোড়াই। কিন্তু জেনারেটরের আসল ধর্ম কিন্তু তেল পোড়ানো না। হ্যাঁ, জেনারেটর সব জেনারেটরে কিন্তু তেল পোড়ায় না। ঠিক আছে, এটা জেনে রাখবো। এটা হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করে, সব জেনারেটর কিন্তু তেল পোড়ায় না। আমাদের আমাদের বাসা বাড়িতে যেগুলো জেনারেটর ব্যবহার করা হয় সেগুলোতে সাধারণত তেল পোড়ানো হয়। ঠিক আছে, কে বলছে জানি তেল রাসায়নিক শক্তি, কে বললো এটা? উত্তরটা কে দিল, কোন স্যার? ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা যদি যাই, এরপরে যদি আমরা পরের টপিকে যাই, সেটা হচ্ছে যে আমরা কিছু প্রশ্ন তো অলরেডি সলভ করলাম। আলোর প্রকৃতি, আলো নিয়ে কয়েকটা বিষয় বলবো। প্রথম কোশ্চেন হচ্ছে আলো হচ্ছে এক প্রকার শক্তি। 929275, 929275। প্রথম হচ্ছে আলো, আলো কি? এইটা একটা কোশ্চেন। আলো হচ্ছে এক প্রকার শক্তি, রাইট? এটা আমরা মনে রাখবো আলোর ব্যাপারে। আলো হচ্ছে কণা আকারও থাকতে পারে, আলো হচ্ছে তরঙ্গ আকারও থাকতে পারে। এটা হচ্ছে আলোর একটা ধর্ম, এটা হচ্ছে আলোর একটা ধর্ম। আলো কণা আকারও থাকতে পারে, আলো হচ্ছে তরঙ্গ আকারও থাকতে পারে। গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আলোক প্রবাহের একক কি, একক কয়টা আমরা একটু পড়বো, এই একক কয়টা একটু পড়বো। এর মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের যাদের সময় কম আমরা এটা পড়বো, যে নিচের কোনটি বৃহৎ দূরত্বের একক, বা নিচের কোনটি দূরত্বের পরিমাপে সবচেয়ে বড় একক, বা নিচের কোনটি দূরত্বের একক, হ্যাঁ নিচের কোনটি দূরত্বের একক, বা নিচের কোনটি দূরত্বের একক নয়, এরকম টাইপের কোশ্চেন যদি আসে। আলোকবর্ষ হচ্ছে একটা দূরত্ব পরিমাপের একক, এইটা আমরা মনে রাখবো। আলোকবর্ষ আলোর সাথে কোনো সম্পর্ক না, এটা হচ্ছে দূরত্বের সাথে সম্পর্ক। ঠিক আছে, এটা আসে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপরে হচ্ছে আলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আলো হচ্ছে একটা অনুপ্রস্থ তরঙ্গ, অথবা আলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এগুলো হচ্ছে আলোর ধর্ম, এই কয়েকটা হচ্ছে আলোর ধর্ম। এর মধ্যে এটা হচ্ছে একটা ডাবল স্টার কোয়েশ্চেন, এগুলা অত গুরুত্বপূর্ণ না। আলো হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, কখনো কণার ন্যায় কখনো তরঙ্গের আচরণ করে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আলোর বেগ, এটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ভেরি ইম্পর্টেন্ট।
পৃথিবীতে হচ্ছে যে নিচের কোনটির বেগ সবচেয়ে বেশি, নিচের কোনটির বেগ সবচেয়ে বেশি? অপশনের মধ্যে আপনাদের দিবে এরকম রকেটের বেগ, তারপর হচ্ছে সুপারসনিক বিমান, তারপরে হচ্ছে শব্দ, তারপরে হচ্ছে আলো। বলেন তো কি হবে? আলোর গতি সব থেকে বেশি না স্যার? আলোর গতি সব থেকে বেশি, হ্যাঁ এটা মনে রাখবেন, নিচের কোনটির গতি সবচেয়ে বেশি বা নিচের কোনটির বেগ সবচেয়ে বেশি, এটা হচ্ছে শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? শূন্যের মাধ্যমে শব্দের বেগ তো স্যার শূন্যই হয়, শব্দের বেগ শূন্য তো মাধ্যমে শূন্য। শব্দের বেগ শূন্য, আর শূন্য শূন্যই মাধ্যমে আলোর বেগ কিন্তু এটা, হ্যাঁ খেয়াল রাখতে হবে, এই জায়গায় প্যাচটা লাগে। শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য, কিন্তু শূন্য বুঝতে মাধ্যম দিয়ে ঠিকই আলো পাস করতে পারে কত বেগে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর কয়েকটা তত্ত্ব আছে, একটু কষ্ট করে আপনারা তত্ত্ব এবং তাদের প্রবক্তা যারা তাদের নাম একটু পড়ে রাখবেন। আলোর হচ্ছে কণা তত্ত্ব হচ্ছে নিউটন, তরঙ্গ তত্ত্ব হচ্ছে হাইগেন, তারপরে হচ্ছে যে আপনার কি গেল, তাড়িৎচুম্বক তত্ত্ব হচ্ছে ম্যাক্সওয়েল, আর একটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক, ইত্যাদি ইত্যাদি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা পড়ছেন যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 32 সেকেন্ড, বা কোনো জি কোনো স্যার। জায়গায় দেওয়া থাকে হচ্ছে 8 মিনিট 20 সেকেন্ড, হ্যাঁ 8 মিনিট 20 সেকেন্ড বা 8 মিনিট 32 সেকেন্ড, যাই দেয়া থাকুক না কেন, 15 কোটি কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। এটা হচ্ছে এই জায়গা থেকে, এই বক্সটা থেকে আমরা বেশি কিছু পড়বো না, একটা নাম আমরা একটু পড়বো, সেটা হচ্ছে যে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। এটার আবিষ্কারক কে? এটার আবিষ্কারক হচ্ছে গ্যালিলিও। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক কে? এটা হচ্ছে গ্যালিলিও। এতটুকুন পড়লেই হবে। আর আরেকটা যদি পড়তে চান তাহলে এটা আধুনিক প্রতিফলক দূরবীক্ষণ, এটা হচ্ছে নিউটন। প্রথমটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবার আলোক বর্ষটা কি? কি বললাম? আলোক বর্ষ একটা দূরত্বের একক। এই দূরত্বটা কিভাবে? মনে করেন আপনি একটা আলোকে নিক্ষেপ করলেন, একটা টর্চ লাইট জ্বালালেন, এই টর্চ লাইটের আলো যাইতেছে তো যাইতেছে যেতেছে যেতে 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 1 এক বছর স্যার। বছরে, ইয়েস 1 বছর মানে 365 দিনে সে চলার যত গতি। দূর যাবে, এই হ্যাঁ। দৈর্ঘ্যটাকে বলা হয় হচ্ছে আলোকবর্ষ। এক- এই এক আলোক বর্ষ। দৈর্ঘ্যটাকে বলা হয় হচ্ছে 1 আলোকবর্ষ। ঠিক আছে, এই দৈর্ঘ্যটাকে বলা হয় হচ্ছে 1 আলোকবর্ষ। ঠিক আছে, ফাইন। এর বেশি আর কিছু বলবো না এই জায়গাতে। আলো, এটা হ্যাঁ চন্দ্রগণনা অনুযায়ী যে সূর্য, কোনটা? সূর্য। সূর্য সূর্য চন্দ্রেরটা কি বলে স্যার? চাঁদের তো আলোই নাই, বলেন চাঁদের কি নিজের কোনো আলো আছে? ও আলো দিবে কোত্থেকে? সরি, আর চাঁদের আলো বলেন, চন্দ্রের আলো বলেন, সূর্যের আলো বলেন, বা হচ্ছে যাই বলে না কেন, মানে আলো এই বেগেই যায়, সব ক্ষেত্রে আলো আলোই আলো সেম, বুঝতে। সব ক্ষেত্রে আলো হচ্ছে সেম, জি, খুব আলো দ্রুত। বুঝতে। খুব দ্রুত লাইট জ্বালালে সাথে সাথে আমাদের চোখে চলে আসে, তাই না? লাইট জি জ্বালালে স্যার। সাথে সাথে পুরো ঘরটা আলোকিত হয়ে যায়, এত দ্রুত হচ্ছে এই আলোটা হয়ে যায়। এবার আসি হচ্ছে আমরা কয়েকটা স্যার। বিষয় পড়বো, খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গা থেকে মোটামুটি কোয়েশ্চেন টাচ করার চেষ্টা করে। সেটা হচ্ছে আলোর প্রতিফলন। আলোর কয়েকটা ধর্ম আছে। আলোর কয়েকটা ধর্ম আছে। কি কি ধর্ম? আমি কিন্তু শীটের বাইরেও কিছু কিছু জিনিস লিখি, হ্যাঁ আপনারা একটু লিখবেন, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, শীটের বাইরেও কিন্তু অনেক কিছু থাকে যেগুলো আমি লিখি। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার একটা আলোর প্রতিফলন মানে কি? আলো এক 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 জায়গা থেকে আরেক জায়গায় যায়, হ্যাঁ। এই আপনি মনে করেন একটা পানির গ্লাস রাখছেন, তাই না? এখন এই দিক থেকে আলো দিলে এই দিক দিয়ে বের হয়ে যাবে কি যাবে না? বলেন তো, যায় নাকি যায় না? যাই স্যার। যায় তো, তাই না? তা না? সেটা তারপর হচ্ছে জানালার যে কাঁচ, জানালার যে গ্লাস, ওটার ভিতর দিয়ে আলো না আসলে তো আমাদের ঘর অন্ধকার থাকতো, রাইট? তার জি মানে স্যার। কি, এই কাঁচ ভেদ করে আলো আসতে পারে, কাঁচ ভেদ জি করে স্যার। আলো আসতে পারে। শব্দ কি আসতে পারে? শব্দ কাজ ভেদ করে খুব কমই আসে তো স্যার। খুব কম আসে, আলো হ্যাঁ শব্দ কিন্তু খুব কম আসে, রাইট? শব্দ কিন্তু কম আসে, এই কারণে ওই যে আমরা বাইরে শব্দ হলে কি করে দিই, আস্তে করে জানালাটা লাগাই দিই, তাই না? বাইরের জি ঘরে স্যার। যদি হচ্ছে ঝামেলা হয় তাহলে আস্তে করে আমরা কি করি, জানলাটা লাগায় বসে থাকি ভিতরে। এটা হচ্ছে যে আমাদের এই আলোটা কি করে, এইরকম হচ্ছে যে পাস করে যায়। এখন কথা হচ্ছে যে আলো পাস করতে পারে না কখন? যদি আমরা আয়নার পিছনে, আয়না, আয়নাকে বলা হয় দর্পণ, হ্যাঁ আয়না তো আয়না বলে, এটাকে আরেকটা সুন্দর নাম আছে দর্পণ বা মিরর। আয়নার যে আরেকটা আছে, এইটাকে এত বলা হয় হচ্ছে দর্পণ বা মিরর বলা হয়, রাইট? এটার আরেকটা সুন্দর নাম হচ্ছে মিরর বা দর্পণ। এই দর্পণে হচ্ছে আলোর প্রতিফলনটা ঘটে। পরীক্ষাতে প্রশ্ন আসে আলোর প্রতিফলন ঘটে কোনটিতে? সেটা হচ্ছে দর্পণে। দর্পণের মধ্যে আলোর প্রতিফলন ঘটে। এই আয়নার পিছনে পাড়া লাগায় দিলে, পাড়া লাগানো বলে, এটাকে বলে পাড়া লাগানো, মানে পা দিয়ে পাড়া দেওয়া না ব্যাপারটা, পাড়া লাগানো মানে হচ্ছে প্রলেপ দেওয়া। এই প্রলেপটা হইতে পারে সিলভারের, বা এই প্রলেপটা হইতে পারে হচ্ছে মার্কারির। এইটা হচ্ছে সিলভার বা রূপা, এটা হচ্ছে মার্কারি বা পারদ। কথা কি পরিষ্কার? জি তাহলে আয়নার পৃষ্ঠে বা দর্পণের পিছনে পাড়া লাগানো হয় কোন ইয়েটার?
এটা হচ্ছে সিলভারের অথবা হচ্ছে যে পারদ দিয়ে পারদ। প্রলেপ দেওয়া হয়, তখন আর আলোটা ভেদ করে যেতে পারে না, অর্থাৎ আপনি আপনার নিজেকে দেখতে পান। এই যে যাওয়ার যে ব্যাপারটা, ধরেন এই জায়গায় হচ্ছে আপনার কপাল থেকে একটা আলো গেল, এটা পড়লো, তারপর হচ্ছে এরকম। এখন এইটা হচ্ছে আপনার আপতন কোণ আর এটা হচ্ছে প্রতিফলন কোণ। বিষয়টা হচ্ছে এইরকম। তো আমি আর ইয়েতে করলাম না যে এখানে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়। আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়, মানে আই সমান সমান আর। এটা দরকার নেই, খুব একটা গুরুত্বপূর্ণ না, যদি একটু টাফ কোয়েশ্চেন করে তাহলে এটা দিতে পারে। এইটা গেল হচ্ছে আপনার প্রতিফলনের ব্যাপারে, প্রতিফলন সম্পর্কিত। যত জায়গায় আয়না দেখবেন বা যত জায়গায় নিজেকে দেখতে পাবেন, মনে করবেন প্রতিফলনের ঘটনা ঘটতেছে। কারণ যেমন হচ্ছে যে ধরেন আপনি নদীর সামনে দাঁড়াইলে বা পিচ ঢালা রাস্তায় যে টাইলসের মধ্যে যদি নিজেকে দেখেন, সব জায়গায় হচ্ছে আপনার আলোর প্রতিফলনের ঘটনা ঘটে। ঠিক আছে, স্বচ্ছ মাধ্যমে আলোর প্রতিফলনের ঘটনাটা ঘটে। এরপর আসি হচ্ছে প্রতিসরণ। প্রতিসরণটা আমরা জীবনে প্রচুর এটা ইয়ে করি, কিন্তু ফেস করি যেটা, এটা হচ্ছে প্রতিসরণ। কিভাবে ফেস করি? যেমন হচ্ছে যে আপনি একটা কাচের গ্লাস নিবেন, এটার মধ্যে পানি নিবেন, পানি নিয়ে একটা কাঠি ডুবাবেন, দেখবেন কাঠিটা বাঁকা হয়ে গেছে। কাঠিটা এই পানির তলে এসে বাঁকা হয়ে গেছে। আপনার কাছে মনে হবে কি যে, আপনার কাছে মনে হবে কি কাঠি কি বাঁকা হয়ে গেল বা কাঠি কি ভেঙে গেল? আসলে কি তাই কাঠি বাঁকা হয় বা কাঠি ভেঙে যায়? না, কাঠি বাঁকা হয় না, কাঠি ভেঙেও যায় না, কিন্তু দেখতে বাঁকা দেখা যায়। এইটা চাইলে আপনি ইনস্ট্যান্ট এখনই করতে পারেন, তাই না? আপনার সামনে যদি পানি থাকে, গ্লাস থাকে, গ্লাসে নেবেন, আঙ্গুল ডুবাই দিবেন, দেখবেন আঙ্গুল মোটা হয়ে আছে, আঙ্গুল ফুলে ফেপে কলা গাছ হয়ে আছে। ঠিক আছে, তো আপনার এটা হচ্ছে বিষয় যে কাঠি বেঁকেও যায় না, কাঠি হচ্ছে ভেঙেও যায় না। কাঠি বাঁকে না, বাঁকে কে? বেঁকে যায় হচ্ছে আলো। এই যে আলোর যে বেঁকে যাওয়ার যে ব্যাপারটা, এইটা ধরেন আমার পানি, আর আমার চোখ কি পানির ভিতরে? না, চোখ আছে হচ্ছে বাতাসে বা বায়ুতে। এই যে বেঁকে যাওয়ার কথা ছিল হচ্ছে সোজা, তা না যে এরকম বেঁকে গেছে। এইটা মাপার জন্য এই নিলাম, এই নিলাম। এইটা হচ্ছে আমার আপতন কোণ আর এটা হচ্ছে আমার প্রতিসরণ কোণ। এই বেলায় কিন্তু আর আই আর আর সমান সমান হয় না। তো যাই হোক, আপনার আলোর যে বেঁকে যাওয়া, অর্থাৎ আপনি যদি এই যে ধরেন এখানে একটা বালির কণা রাখা আছে, আপনি মূলত বালির কণাটাকে এখন কোথায় দেখবেন? আপনি দেখবেন বালির কণাটা হচ্ছে এই যে এই জায়গাতে, আপনি বালির কণা। তার মানে হচ্ছে যে এটা হলো বেঁকে যায়, এভাবে করে বেঁকে যায়। আচ্ছা, সেই জায়গাতে আমি পরে যাচ্ছি। এবার আমরা যদি একটা কাজ করি, কি কাজ? এই রেখাটাকে আরো বাঁকায় দিই। এই বালির কণাটাকে যদি এবার এইদিকে আনা হয়, তখন এটা হচ্ছে আরো বেঁকে যাবে। এবার আমরা যদি এটাকে আরো বাঁকায় দিই, তাহলে এটা এক পর্যায়ে তল ঘেঁষে চলে যাবে। এই যে তল ঘেঁষে চলে যাওয়ার যে ব্যাপারটা, এইটাকে বলা হয় হচ্ছে, এই কোণটাকে, মানে এই যে লাল কালারের যে কোণটা, এই যে আই, এই কোণটাকে বলা হয় হচ্ছে সংকট কোণ। এই কোণটাকে বলা হয় হচ্ছে সংকট কোণ। তাহলে আমার সংকট কোণ পেয়ে গেলাম আমি। সংকট কোণ যখন হবে তখন হচ্ছে তল ঘেঁষে চলে যাবে, আপনি বস্তুটাকে আর দেখবেন না। এবার যদি এটা আরো বাঁকায় দিই, তাহলে কি হবে? আর উপরে যাবেই না, সে নিচে চলে আসবে। সে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে যে আপনার অনলাইনের সাথে এখন হচ্ছে টিচার মানে রিচ করা যায়, তাই না? এটা হচ্ছে যে আরো যদি বাঁকায় দিই আমি, মানে আমার বালির কণাটা যদি এই দিকে রাখা হয়, তাহলে বালির কণাটা আপনি আর দেখবেনই না। ওই বালির কণাটা আপনি ওই জায়গায়, এই জায়গায় দাঁড়ায় অন্তত আর আপনি বালির কণা দেখবেন না। বালির কণা দেখতে পাবেন আপনি অন্য জায়গায়, আপনাকে মুভ করতে হবে। তাহলে এই যে ব্যাপারটা উপরে গেল না, বরঞ্চ পানির নিচেই সে রয়ে গেল, এই জায়গায় যদি কেউ থাকে তাহলে সে দেখবে বালির কণাটাকে দেখতে পাবে। হ্যাঁ, তাহলে কিন্তু সে ঠিকই বালির কণাটাকে দেখতে পাবে, মানে পানির নিচে সাঁতার কাটতেছে এমন ব্যক্তি। এইটাকে বলা হয় কি? আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ, মানে কি? পুরাটাই অভ্যন্তরে রয়ে গেছে, তাই না? এইটাকে বলা হয় হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। কথা কি পরিষ্কার? এই বিষয়টাকে বলা হয় হচ্ছে, মানে কি আর উপরে যায় নাই, পানির পানির আলো পানির ভিতরেই রয়ে গেছে। এইটাকে বলা হয় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই ঘটনা কিন্তু আমাদের নিত্যদিনই ঘটে। এই ঘটনাটা, এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। এইটা বিভিন্ন পরীক্ষাতে এই জায়গা থেকে প্রশ্ন আসে। কেমন প্রশ্ন? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোনটিতে ঘটে? এক নাম্বার হচ্ছে মরীচিকা সৃষ্টি। মরীচিকা কি বুঝি?
এই যে আপনি চাকরির পিছনে দৌড়াচ্ছেন 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 দৌড়াচ্ছেন, চাকরি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, তাহলে আপনি কি এক সময় বলবেন ধুর এটা তো মরীচিকা, বলে অনেকে এটা হচ্ছে মরীচিকা। সেটা হচ্ছে যে আপনার আহ মরীচিকা হচ্ছে যে আপনার কাছে মনে হয়, আপনারা বিশেষ করে এটা ফেস করবেন হচ্ছে বাসে যখন যাবেন, পিচ ঢালা রাস্তায়, এই যে সামনে গরম আসতেছে প্রচন্ড গরমে আপনি যখন যাবেন, তখন দেখতে পাবেন যে দূরে রাস্তার মধ্যে আর কি পিচ ঢালা রাস্তায় যে দূরে মনে হয় একটু পানি দেখা যায়, এটা একেবারে ফেস করবেন আপনারা, এটা আপনারা হচ্ছে ফেস করবেন। মনে হয় পানি আছে, কিন্তু এই পানি আর আপনি পাবেন না, সামনে যাবেন আবার পানি চলে যাবে, আবার পানি সামনে চলে যাবে, এটা হচ্ছে মরীচিকা। এটাকে অনেকে বলে দৃষ্টি বিভ্রম বলে থাকে, দৃষ্টি বিভ্রম বলে থাকে, এইটা একটা। আবার হীরক জ্বলজ্বল করে, হীরক জ্বলজ্বল করে বা হীরক যে উজ্জ্বল, এইটার কারণ হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আরেকটা জায়গাতে সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবারে, অপটিক্যাল ফাইবার দিয়ে আপনাদের যে নেট লাইনটা দেওয়া হয়, এই অপটিক্যাল ফাইবারের যে নেট লাইনটা রয়েছে, এইটাকে বলা হয় হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। অপটিক্যাল ফাইবার দিয়ে যে নেট কানেকশন দেওয়া হয় বা আলোক পালসের মধ্যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। আলোক পালসের মধ্যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ ফাইবার বা আলোক পালস, হ্যাঁ একটু লিখে রাখেন, এটা আলোক পালসে কোন ঘটনা হয়, সেটা হচ্ছে আলোক পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করা হয়। এবার হচ্ছে যে তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে প্রতিসরণ কোথায় হয়। প্রতিসরণের একটা জ্বলজ্যান্ত উদাহরণ আমরা এখানে পড়ে ফেললাম। এরপরে হচ্ছে নৌকার বৈঠা বাঁকা দেখা যায় কেন, পরীক্ষা যদি আসে নৌকার বৈঠা বাঁকা দেখা যায় কেন, তাহলেও মনে রাখবেন এটাও হচ্ছে কি নৌকার বৈঠা, আমি একটু সংক্ষেপে লিখলাম বৈঠা বাঁকা, নৌকার বৈঠা বাঁকা দেখা যায়, এটা হচ্ছে প্রতিসরণের কারণে। এরপরে যদি বলি, ভালো আছেন, এরপরে যদি আমি বলি সেটা হচ্ছে যে আপনার এই যে গভীরতা, আমি বললাম যে এইটা যেখানে আছে আপনি একটু উপরে দেখবেন, এটাকে মনে হবে একটু উপরের দিকে, হ্যাঁ আসলে কিন্তু এটা আছে নিচে। যেমন এটা আপনারা যদি সেন্ট মার্টিন যান বা কক্সবাজার যান, মনে হবে একটু পাটা ভিজায় নেই, বা এইদিকে কল্প পানি আছে, আমি নামি দেখবেন আপনি হাঁটু পানি করে নামছেন, আপনার কোমর পানি হয়ে গেছে। মানে গভীরতাটা আপনার কাছে মনে হবে কম, কিন্তু গভীরতা অনেক বেশি, ধোকায় পড়ে যাবেন। তাহলে এদিকে হচ্ছে প্রকৃত গভীরতা কম মনে হয়, সংক্ষেপে লিখলাম, হ্যাঁ গভীরতা কম মনে হয়। এরপরে আর কোথায় ঘটতে পারে, সেটা হচ্ছে যে তারা মিটমিট করে, এই যে রাতের আকাশে আপনারা দেখেন যে তারা মিটমিট করে, এইটা কিন্তু এইটার কারণে হয়, আলোর প্রতিসরণের বা বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে রাতের আকাশে তারা মিটমিট করে। আরেকটা ব্যাপার আছে, এটা অনেক বইতে এরকম লেখে বা বিশেষ এরকম একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে দিগন্ত রেখায় চাঁদ বড় দেখা যায়, দিগন্ত রেখায় চাঁদ বা হচ্ছে সূর্য বড় দেখা যায়, এইটা ভুল। যারা বলবে যে প্রতিসরণ, এটা হচ্ছে ভুল, এটা দৃষ্টি বিভ্রমের কারণে হয়। ওদিকে দুইটা অপশনই আছে, একটা হচ্ছে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ, দৃষ্টি বিভ্রম মনে রাখেন, এটা হচ্ছে দৃষ্টি বিভ্রমের কারণে দিগন্তর আকাশে চাঁদ বড় দেখা যায়, যদি দেখবেন আপনার এরকম বড় দেখা যায়, যখন হচ্ছে যে সূর্য ডুবু ডুবু করে, মানে ডুবে যাবে, যাওয়ার আগ দিয়ে এরকম আকারে বড় দেখা যায়, এইটা হয় হচ্ছে আপনার দৃষ্টি বিভ্রম বা দৃষ্টি ত্রুটির কারণে হয়। তো এই ছিল হচ্ছে আমাদের আপনার আলোর, এই পরীক্ষা আসে কিন্তু, হ্যাঁ এই পরীক্ষা কিন্তু এগুলো আসে। এরপরে যদি আমরা পড়ি সেটা হচ্ছে যে আপনার আলোর বিচ্ছুরণ, এটা আরেকটা ধর্ম, আলোর বিচ্ছুরণ। এই বিচ্ছুরণ ধর্মটা হচ্ছে যে আপনার আহ আলোকে কি করা হয়, আইজ্যাক নিউটন এটা আবিষ্কার করেন, উনি কি করেন একটা ছোট্ট আলো ফেলেন, সাদা আলো, এই সাদা আলোটা 7টা ভাগে ভাগ হয়ে যায়, 7টা ভাগে ভাগ হয়ে যায় কে বলতেছে, 7টা ভাগে ভাগ হয়ে যায় হচ্ছে সাদা আলো। এই কারণে সাদা আলোকে বলা হয় যৌগিক, এই কারণে সাদা আলোকে বলা হয় হচ্ছে যৌগিক। ভাগ হয়ে কি হয় আমরা সবাই জানি তাই না, এটা বেনি আ স হ ক লয়কাল্লা কলা, বেনি আসহ কলা, বা ইংরেজিতে বলে যেটাকে ভিবজিওর বলা হয়, ইংরেজিতে যেটাকে বলা হয় হচ্ছে ভিবজিওর, খুবই গুরুত্বপূর্ণ এটা। এই কারণে বলা হবে সাদা আলোকে যৌগিক আলো বলা হবে। আমরা প্রথম ক্লাসেই দেখছিলাম যে যাকে ভাগ করা যায় তাকে বলা হয় যৌগিক, যাকে ভাগ করলে আমরা ভিন্ন কিছু পাই না তাকে বলা হয় মৌলিক। মৌলিক। এটার মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা, এটার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে নীল, সবুজ, আরেকটা হচ্ছে লাল। মনে রাখার উপায় কি, সেটা হচ্ছে নীলাশ, মনে রাখার উপায় হচ্ছে নীলাশ, এইটা একটা। আরেকটা পাশাপাশি মনে রাখবো, অনেক সময় নীলের পরিবর্তে পরীক্ষায় আসে হচ্ছে আসমানি, মনে রাখার উপায় হচ্ছে আসমানি, সবুজ, লাল, এই 3টা বর্ণকে বলা হয় হচ্ছে মৌলিক বর্ণ, এই 3টা বর্ণকে বলা হয় হচ্ছে মৌলিক বর্ণ। এইদার আপনি কোন কোন বইতে দেওয়া আছে হচ্ছে নীলাশ, কোন কোন বইতে দেওয়া হচ্ছে হচ্ছে আসল, কোন কোন বইতে দেওয়া হচ্ছে হচ্ছে আসল। কথা কি পরিষ্কার?
স্যার ঠিক আছে, এরকমটা হওয়ার কারণ হচ্ছে আপনার RGB, ইংরেজিতে যেটাকে বলা হয় রেড, গ্রিন, ব্লু। ব্লু মানে আমরা জানি নীল, কিন্তু আসলে ব্লু মানে হচ্ছে আসমানি। এইটাই হচ্ছে ক্যাচাল। কথা কি পরিষ্কার? স্যার ওইটা একটু এলোমেলো হয়ে যায় শুধু এই মানে আসমানি আর নীলটা একটু এলোমেলো হয়ে যায় শুধু স্যার। হ্যাঁ, এটাই না, না, আসমানি নীল এলোমেলো হওয়ার কিচ্ছু নাই, আপনি অপশন দেখে বিচার করবেন, কথা হচ্ছে ক্লিয়ার। আপনার মূলত আমরা আমরা কি জানি, ব্লু মানে নীল, তাই না? এটাই তো জানি আমরা, স্যার ব্লু মানে জি হচ্ছে জি নীল, কিন্তু আপনার আসলে ব্লু মানে নীল না, ব্লু মানে হচ্ছে আসমানি। ক্লিয়ার? ব্লু মানে হচ্ছে আসলে, ব্লু মানে হচ্ছে আসমানি, আমাদের জানাটাই ত্রুটি। ঠিক আছে, আমরা মানে আমাদের জানাটা ভুল। আচ্ছা, এই জিনিসটা কোথায় ঘটে বিচ্ছুরণের ঘটনাটা? বলতেছে বিচ্ছুরণের স্যার ঘটনাটা ঘটে হচ্ছে রংধনুতে। রংধনুতে রংধনুতে স্যার। এই ঘটনাটা ঘটতেছে। এই তাহলে আকাশের মধ্যে স্যার প্রিজম আসলো কোত্থেকে? না, আকাশের মধ্যে কোনো প্রিজম নাই, আকাশের মধ্যে আছে হচ্ছে বৃষ্টির ফোঁটা। এই বৃষ্টির ফোঁটার কারণে এরকম 7টা ভাগে ভাগ হয়ে যায়। তার মানে আলো যেদিকে থাকবে ঠিক বিপরীত দিকে, আলো যেদিকে থাকবে ঠিক বিপরীত দিকে, অর্থাৎ সকালে আমরা, শীতের সকালে আমরা পশ্চিমে পাবো, আর বিকালে আমরা পূর্বে পাবো। বিকালে আমরা পূর্বে রংধনু দেখতে পাই। একটু একটু বুদ্ধি করে করতে হবে, তাই না? যদি পরীক্ষাতে আসে, এই বুদ্ধি তো আছে। আলো যেদিকে, রংধনু তো বিপরীত দিকে তৈরি হতে হবে, তাই না? সূর্যের কাছে তো আর রংধনু তৈরি হবে না, এক দিক দিয়ে আলো ঢুকবে, আরেক দিক দিয়ে বের হবে, তাহলে বিপরীত দিকে হতে হবে। এইটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। আর শীতের সকাল কেন বলে? কারণ হচ্ছে যে মেঘযুক্ত থাকলে তো সমস্যা, মেঘযুক্ত থাকলে সমস্যা না, কিন্তু আকাশ কিছুটা পরিষ্কারও থাকা লাগে। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে মোটামুটি। আরেকটা গল্প আমি, এইটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা আপনারা মানে কি বলবো যে কতটা গুরুত্বপূর্ণ, এই 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 এটা অনেক গুরুত্বপূর্ণ যে নীলাশ অথবা আসল, এটা দিয়ে পরীক্ষাতে প্রশ্ন আসে। আপনার সকল পরীক্ষা একবারে কি বলবো যে সকল প্রকার পরীক্ষাতে এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপরে আমি আসতে চাচ্ছি, সেটা হচ্ছে যে প্রশ্নগুলো কিভাবে আসে স্যার? প্রশ্নগুলো আসে নিচের কোনটি মৌলিক রং, নিচের কোনটি মৌলিক রং নয়। ক্লিয়ার? ও এরকম প্রশ্ন আসে। এটা। এরপরে যদি বলি, সেটা হচ্ছে যে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, আর এইটার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এইটার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। জাস্ট একটু মনে রাখবেন, এইটুকু একটু মনে রাখবেন, পরে আসতেছি আমরা এটাতে। বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য মানে কম থেকে আস্তে আস্তে বেশির দিকে গেছে, কম থেকে আস্তে আস্তে বেশির দিকে গেল, এটা হচ্ছে বিষয়। এরপরে আলোর আরেকটা ঘটনা আমরা পড়বো, সেটা হচ্ছে বিক্ষেপণ। আলোর আরেকটা সুন্দর ঘটনা আছে, তার নাম হচ্ছে বিক্ষেপণ। জি স্যার। বিক্ষেপণের ব্যাপারটা হচ্ছে যে একটা আলোই একটা ধুলার কণা বা বালির কণা বা কোনো কণার সাথে ধাক্কা খেয়ে চারদিকে ছড়িয়ে পড়ার যে ব্যাপারটা, এইটাকে বলা হয় বিক্ষেপণ। কোনো ভাগ হয়ে যাচ্ছে না, কিন্তু একই আলো, লাল হইলে সবগুলা লাল, নীল হইলে সবগুলা নীল, কমলা হইলে সবগুলা কমলা, ঠিক আছে, বেগুনি হলে সবগুলা বেগুনি। একটা আলোই কি হচ্ছে, চারদিকে এরকম কণার সাথে ধাক্কা খেয়ে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে বিক্ষেপণ। এখন আমার প্রশ্নটা হচ্ছে কি, আমার প্রশ্ন হচ্ছে যে যেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বিক্ষেপণ বেশি, কম। তার বিক্ষেপণ বেশি। বিক্ষেপণ হচ্ছে কম। জি স্যার। যেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বিক্ষেপণ হচ্ছে কম, তার মানে সে বিক্ষিপ্ত হয় না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে নিচের কোন আলোর বিক্ষেপণ বেশি, নিচের কোন আলোর বিক্ষেপণ বেশি? এ ফর হচ্ছে বেগুনি, বি ফর হচ্ছে লাল, বি ফর হচ্ছে লাল, হ্যাঁ, সি ফর হচ্ছে নীল। কার বিক্ষেপণ বেশি? বেগুনি স্যার। একটু আগে কি বললাম আমরা? স্যার এটার উত্তর হচ্ছে, দেখতে হবে ফার্স্টে কি করতে হবে, উই হ্যাভ টু চেক হুইচ ওয়ান ওয়েভলেন্থ ইজ হায়ার, কার ওয়েভলেন্থটা হচ্ছে কি বেশি, তাই না? একটু আগে যেটা বললাম যে কার ওয়েভলেন্থ বেশি, এইটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার মানে এটার বিক্ষেপণ কম, এইটার বিক্ষেপণ কম। আর আমার প্রশ্নটা ছিল কি, কার বিক্ষেপণ হচ্ছে বেশি? তাহলে বেশি। বিক্ষেপণ বেশি হচ্ছে যার তরঙ্গ দৈর্ঘ্য কম, তার মানে এইটা, ঠিক বেগুনি। আছে, তার মানে হচ্ছে এইটা, কারণ হচ্ছে এইটার তরঙ্গ দৈর্ঘ্য কম, বিক্ষেপণ বেশি। তাহলে লাল আলোর বিক্ষেপণ কি, লাল আলোর বিক্ষেপণ হচ্ছে কি কম। কম। এই জন্য, এই কারণে খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবো, এই কারণে লাল আলো দূর থেকে দেখা যায়, এই কারণে লাল আলো কি করা হয়, দূর থেকে দেখা যায়। ফলে ফলে যেহেতু লাল আলো দূর থেকে দেখা যায়, এই জন্য ট্রাফিক সিগন্যাল অথবা হচ্ছে দুর্ঘটনা এড়াতে লাল আলো ব্যবহার করা হয়। দেখবেন আপনারা
অ্যাম্বুলেন্সের গায়ে অ্যাম্বুলেন্স শব্দটা লাল কালি দিয়ে লেখে, তাই না? হুম, খেয়াল জি করছেন স্যার। কখনো জি অ্যাম্বুলেন্সের গায়ে? স্যার। তারপরে যদি আপনারা কক্সবাজার যান অথবা সেন্ট মার্টিন যান অথবা আপনাদের মধ্যে যদি কেউ কক্সবাজারে থাকেনি, দেখবেন ওই যে স্টিমারের গায়ে এরকম একটা লাল পট্টি দেয় অথবা হচ্ছে এরকম লাল ফ্ল্যাগ টানা রাখে, তাই না? লাল পতাকা টানা রাখে না? উঁচু উঁচু বিল্ডিং এও তো স্যার লাল ইয়া দেওয়া থাকে, হ্যাঁ উঁচু উঁচু টাওয়ারেও লাল। হ্যাঁ, হ্যাঁ, লাল লাল যে কোনো জায়গাতেই আমরা দুর্ঘটনা এড়ানোর কাজে আমরা সাধারণত লাল কাপড়, দেখবেন যে একটা ট্রাক নষ্ট হয়ে মাঝখানে পড়ে আছে, এটার মধ্যে লাল কাপড় বেঁধে রাখছে। তার জি স্যার। কারণটা হচ্ছে দূর দূর থেকে থেকে দেখা দেখা যায়। যায়। কারণ হচ্ছে কি জি দূর থেকে কেন দেখা যায়? কারণ হচ্ছে তার বিক্ষেপণ কি কম। বিক্ষেপণ কম কেন? কম, তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এটা হচ্ছে বেশ। বিষয়। আচ্ছা, বিক্ষেপণের একটা উদাহরণ হচ্ছে যে বিক্ষেপণের কারণে আকাশ কি দেখায়? আকাশ নীল দেখায়। এই আকাশের রং কি? আকাশের রং তো নীল স্যার। আকাশের রং নীল না, বেদনার রং নীল হয়, বুঝতে পারছেন? আকাশের রং নীল হয় না। আপনার এটা কি বেদনা যদি আসমানি থাকে স্যার? তাহলে আকাশ নীল দেখাবে। বেদনা তাহলে বিদুর আসমানি স্যার? দৃষ্টিতে দেখলে আকাশ নীল দেখায়। আকাশের রং আসলে হচ্ছে স্কাই ব্লু, বা এটা হচ্ছে কি বলা হয়, স্কাই ব্লু। আকাশ কিন্তু নীলও না, হ্যাঁ, স্কাই ব্লু বলা হয়। এটা হচ্ছে আসলে মূলত বে, নি, আ, এই তিনটার বিক্ষেপণের ফলে সৃষ্ট হয় স্কাই ব্লু কালারটা। মোদ্দা কথা হচ্ছে যে আপনার পরীক্ষা যদি আসেও আকাশ নীল দেখায় কেন, আকাশ আসমানি কালার দেখায় কেন, বা আকাশের রং সৃষ্টি হয় কোনটির কারণে, সেটা হচ্ছে আলোর বিক্ষেপণের কারণে। কথা কি পরিষ্কার? জি স্যার। আলোর বিক্ষেপণের কারণে আকাশের রংটা সৃষ্টি হয়। আলোর বিক্ষেপণের কারণে আকাশের রংটা সৃষ্টি হয়। তো এই ছিল হচ্ছে আমাদের আলোক সংক্রান্ত বিষয়াদি ছিল। আমরা মোটামুটি অনেকগুলোই পড়লাম। তারপরে হচ্ছে যে আরেকটা হচ্ছে গোধূলির সৃষ্টি হয়। গোধূলির সৃষ্টি আপনাদের শীটে দেওয়া আছে মানে প্রতিসরণের জন্য। গোধূলির সৃষ্টি হয় কিন্তু আপনার বিক্ষেপণের কারণে। গোধূলির সৃষ্টি হয় হচ্ছে এই আপনার হচ্ছে যে বিক্ষেপণের কারণে, বা হচ্ছে যে আপনার আহ এই কি বলে, দিগন্ত রেখায় আকাশ লাল দেখায় কেন? এটা হচ্ছে বিক্ষেপণের কারণে। এরপরে হচ্ছে আলোক যন্ত্র সমূহ, এগুলো তো আমরা পড়ছি। আলোক যন্ত্র মানে অণু, অণু মানে কিন্তু ক্ষুদ্র। ক্ষুদ্র বস্তু দেখার জন্য অণুবীক্ষণ, দূরের বস্তু দেখার জন্য দূরবীক্ষণ। আকাশ মানে হচ্ছে নভ। আকাশের একটা সমার্থক শব্দ হচ্ছে নভ। নব। ঠিক আছে। জি স্যার। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি নববীক্ষণ যন্ত্র। বর্ণালী বা প্রিজন কি? এরপর হচ্ছে দর্পণ। দর্পণ কাকে বলে আমরা তো পড়লামই। দর্পণ কাকে বলে? বস্তুর এই যে বস্তুর বর্ণ সৃষ্টি দর্পণ, আমরা তো একটু আগে পড়লাম, যেখানে আলোর নিয়মিত প্রতিফলন মিরর। ঘটে, তাই না? তাকে জি স্যার, দর্পণ বলা মিরর। হয়। এইগুলো দরকার নাই আপনাদের, আপনাদের আর এগুলো প্রয়োজন নাই। শুধুমাত্র দর্পণের ব্যবহার, এদিক থেকে একটা প্রশ্ন আসতেও পারে। দর্পণের ব্যবহার আমি কয়েকটা দাগায় দিচ্ছি, হ্যাঁ, সব পড়া লাগবে না আপনাদের। হচ্ছে কয়েকটা দাগায় দিচ্ছি। চেহারা দেখার কাজে তো সমতল দর্পণ। দর্পণ দুই রকমের হয়। একটা হচ্ছে সমতল দর্পণ, আমরা বাসা বাড়িতে যে মিররটা ব্যবহার করি। আর আরেকটা আছে গলীয় দর্পণ। এটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। আপনারা যদি কারো বিয়ে হয়ে থাকে অথবা হচ্ছে যে বিয়ে আপনারা খেয়ে থাকেন, দেখবেন বিয়ে বাড়িতে এরকম একটা দর্পণ দেয়, গোল দর্পণ, তাই না? তারপরে এটার হচ্ছে একটা পৃষ্ঠে তো একটা মিরর থাকে, এরকম বড় একটা মিরর থাকে। এইটারে আবার উল্টাইলে হচ্ছে পিছনে আবার এরকম দুইটা ছোট ছোট গোল গোল থাকে। ঠিক আছে, এই মিরর হচ্ছে যে আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে যত বিয়ে, এইটা কমন ছিল, খুবই কমন একটা ইয়ে ছিল। মানে হাজবেন্ড ওয়াইফের কে দিত আর কি, ওই যে কি বলে এটা, সুটকেস বা লাগেজ যেটা দিত, ওর মধ্যে এটা দিয়ে দিত, তাই না? আপনারা দেখছেন এই মিররটা যে এরকম একটা স্ট্যান্ড থাকতো? হ্যাঁ, হ্যাঁ, এটা দেখছি, ব্যবহারও করছি স্যার। স্যার এটা স্যার এখন তো মনে করেন অনেক আপডেটেড হয়ে গেছে, আমরা কিন্তু এইটাই দেখছি, খুব কমন একটা মিরর। আর ওই যে কনেকে স্যার সাজানোর আগে জন্য যে, আগে 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 এগুলো ছিল, এই মিরর গুলো ছিল স্যার। হ্যাঁ, আগে এইটা ছিল যেমন কমন। আরেকটা হচ্ছে কনেকে সাজানোর সময় যে এরকম চোখের দুই পাশে যে এরকম দিত, আপনারা কি পাইছেন? ধরেন এটা যদি ব্লু থাকতো জি যেভাবে স্যার, জি সাজায়, স্যার। এই এই হ্যাঁ বিষয়গুলো হ্যাঁ common। হ্যাঁ। এটা হচ্ছে কমন সাজ, আর এটা হচ্ছে কমন মিরর ছিল। এটা ঘুরাইলে পরে এরকম গোল গোল দুইটা পাওয়া যায়। এই গোল গোলের মধ্যে একটাতে নিজেকে দেখলে বড় দেখা যায়, আর আরেকটাতে নিজেকে দেখলে ছোট দেখা যায়। খেয়াল করছেন কিনা আপনারা? জি স্যার। একটাতে দেখলে জি বড় দেখা যায়, আরেকটাতে দেখলে ছোট দেখা যায়। আচ্ছা, এখন হচ্ছে যে এই যে বড় আর ছোটর যে ব্যাপারটা, এইগুলাকে বলা হয় হচ্ছে গলীয় দর্পণ। একটা বড় দেখা যায়, আরেকটা হচ্ছে ছোট দেখা যায়। ছোট দেখা যায় যেটা, সরি, বড় দেখা যায় যেটা, এটা হচ্ছে অবতল। আপনার চেহারা বড় দেখা যায় যেটাতে, এটা হচ্ছে অবতল। আর আপনার চেহারা ছোট দেখা যায় যেটা, এইটা হচ্ছে উত্তল। এই দর্পণটা মূলত ছিল হচ্ছে উত্তল দর্পণ। লেন্স না, লেন্স না, লেন্স না রিতা, এটা ছিল দর্পণ, এটা লেন্স না। লেন্স আর দর্পণ কোনটা জানেন? এইটা হচ্ছে লেন্স, আমার চোখে যেটা আছে,
যেটার ভিতর দিয়ে বাইরে দিয়ে আলো যেতে পারে, যেটার ভিতর দিয়ে বাইরে দিয়ে আলো যেতে পারে, এইটা হচ্ছে লেন্স। এখন যেই মিররে তাকাইলে দেখবেন, সামনে গিয়ে তাকাইতে হবে কিন্তু, আবারও বলি দূর থেকে না, সামনে গিয়ে তাকাইলে দেখবেন আপনাকে বড় দেখা যায়, মনে করবেন সেটা হচ্ছে অবতল দর্পণ। অবশ্যই। অবতল দর্পণ, উত্তল দর্পণ কি মানে এটা হচ্ছে অবতল উত্তল। আর যেটাতে আমরা নর্মাল দেখি, বড় না ছোট না, বাসা বাড়িতে যেটা ব্যবহার করি, এটা হচ্ছে সমতল দর্পণ। সমতল তো এই যে চেহারা দেখা, তারপরে হচ্ছে আপনার নাটক, চলচ্চিত্র ইত্যাদিতে। আরেকটা হচ্ছে পাহাড়ি রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়াতে ব্যবহার করা হয়। পাহাড়ি রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়াতে আপনার উত্তল দর্পণও ব্যবহার করা হয়। তাহলে মোটর গাড়ি পাহাড়ি মোটর রাস্তায় গাড়ির কিন্তু, আয়নায় কোন এটা উত্তর না হ্যাঁ, পাহাড়ি রাস্তার ক্ষেত্রে ম্যাডাম আমি বলতেছি, পাহাড়ি রাস্তার ক্ষেত্রে কিন্তু আপনার উত্তল দর্পণও ব্যবহার করা হয়, দুইটাই ব্যবহার করা হয়। কোন কোন জায়গায় আমি নিজেই দেখছি উত্তল, কোন কোন জায়গায় আমি দেখছি আপনার সমতল দর্পণ। বিশেষ করে পাহাড়িতে দেয় সমতল, আর আমাদের লোকাল এরিয়াগুলোতে দেয় উত্তল। হ্যাঁ, পাহাড়ি গুলাতে দেয় হচ্ছে সমতল, আর আমাদের লোকাল এরিয়াগুলোতে দেয় উত্তল। আচ্ছা, এবার আসি হচ্ছে যে আপনার অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? অবতল দর্পণ ব্যবহার করা হয় হচ্ছে রূপচর্চা ও দাড়ি কাটার কাজে ব্যবহার করা হয়, এটা গুরুত্বপূর্ণ, পড়বেন আপনারা। তারপরে হচ্ছে প্রতিফলক টর্চ লাইট, স্টিমার সার্চ লাইটে ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে যে কোনো চিকিৎসা, চোখ, নাক, কান, গলা। আরেকটা হচ্ছে কি, চোখ, নাক, কান, গলা। আরেকটা হচ্ছে দাঁত। দেখবেন আপনারা যারা দাঁতের চিকিৎসা করাইছেন, ডাক্তার একটা ছোট মিরর এভাবে প্রবেশ করায়, ওটা হচ্ছে আপনার অবতল দর্পণ। আর উত্তল দর্পণ কোথায়? উত্তল দর্পণ মনে রাখবেন আপনারা, সেটা হচ্ছে যে গাড়িতে, গাড়িতে ভিউ মিররে গাড়ির সাইড গ্লাস গুলা থাকে কিন্তু হচ্ছে আপনার উত্তল দর্পণ। একটু নিজেকে ওটার মধ্যে তাকায় দেখেন, দেখবেন আপনাকে ছোট ছোট দেখা যায়। তারপরে হচ্ছে যে আরেকটা হচ্ছে আপনার দোকান বা শপিং মলে নিরাপত্তার কাজে, আরেকটা হচ্ছে রাস্তার বাতিতে। এই হচ্ছে আপনার মোটামুটি ব্যবহার, এইটা হচ্ছে আপনার মোটামুটি ব্যবহার। ঠিক আছে, এই গেল হচ্ছে একটা বিষয়। এরপরে আসি হচ্ছে, এগুলো আর কিছু পড়তে হবে না, আমরা চলে যাই হচ্ছে আপনার চোখের ত্রুটি। চোখের ত্রুটি কত প্রকার? চোখের ত্রুটি হচ্ছে 4 প্রকার। চোখের ত্রুটি হচ্ছে 4 প্রকার, আমি একটু জাস্ট আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথম ত্রুটি যেটা, এটা হচ্ছে রসদৃষ্টি। তারপরেটা হচ্ছে দীর্ঘ। তারপরেটা হচ্ছে আপনার, এটাকে বলা হয় হচ্ছে স্টিগমেটিজম বা প্রেসবায়োপিয়া দিচ্ছে না, প্রেসবায়োপিয়া। আরেকটা হচ্ছে বিষমদৃষ্টি। প্রেসবায়োপিয়া, আরেকটা হচ্ছে বিষমদৃষ্টি। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এবার হচ্ছে রসদৃষ্টি কোনটা, মানে আপনার দৃষ্টি আস্তে আস্তে ছোট হয়ে আসছে। স্বাভাবিকভাবে নিয়ম হচ্ছে আমরা অসীম পর্যন্ত দেখতে পারবো আমাদের চোখ যদি ভালো থাকে। আর কাছাকাছি যদি আনতে থাকেন তাহলে 25 সেন্টিমিটার দূরত্বে ভালো দেখতে পাবো। 25 সেন্টিমিটার দূরত্বে, এটা যদি আমার চোখ হয় তাহলে 25 সেন্টিমিটার দূরত্ব পর্যন্ত আমি ভালো দেখতে পাবো। এটা হচ্ছে স্বাভাবিক ঘটনা। এটা হচ্ছে স্বাভাবিক ঘটনা, 25 সেন্টিমিটার পর্যন্ত আমরা হচ্ছে ভালো দেখতে পাবো। তারপরে আনলে হচ্ছে যে একটু চোখের উপর প্রেসার পড়বে। রসদৃষ্টি মানে কি, আপনি অনেক দূর পর্যন্ত দেখতে পারতেন কিন্তু আপনার দৃষ্টির সীমা আস্তে 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 ছোট হয়ে আসছে, আপনি আর দূরে ভালো দেখেন না। কথাটা ক্লিয়ার? যদি একজন ব্যক্তি দূরে ভালো না দেখে তাহলে সেটা হচ্ছে রসদৃষ্টি। যদি একজন ব্যক্তি দূরে ভালো দেখে কিন্তু কাছেই ভালো দেখে না, যে পড়তে পারে না, পড়তে গেলেই কি করে, মাথা ঝিমঝিম করে, একটু ফেসবুক চালাইতে ইচ্ছা করে, রিলস চালাইতে ইচ্ছা করে, এইটা চোখের ত্রুটি না, এটা মানসিক ত্রুটি। কিন্তু আপনার পড়লে যদি চোখ ব্যথা করে বা মাথা ব্যথা করে, এইটা হচ্ছে চোখের ত্রুটি। বুঝতে পারছেন? পড়লে হচ্ছে মাথা ঝিমঝিম করে, এটা তো সবার 99%ই আমাদের কি হয়, পড়লে ঘুমে ধরে, পড়তে বসলে ঘুম পায়, পড়তে বসলে হচ্ছে শরীরের কোথাও না কোথাও চুলকাচ্ছে, অথবা বাচ্চাদের ক্ষেত্রে পানির পিপাসা লাগে। ইটস ভেরি কমন সিমটম আর কি। তারপরে হচ্ছে বিশেষ করে রাতে যদি একা একা পড়তে বসে, মনে হচ্ছে কেউ মনে হয় ডাকতেছে, কোনো ভূত আসতেছে, বা ভূত এসে বলতেছে তুই তাড়াতাড়ি ঘুমা, বা ফেসবুক দেখ বা রিলস দেখ, দেখ কিছু আপডেট আসলো কিনা, ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো ঘটে। তো ওইটা না, সমস্যা হচ্ছে যে আপনার যদি চোখে প্রেসার পড়ে আপনার চোখ ব্যথা করবে, অথবা আপনি যদি চেষ্টা জোর করে পড়াশোনা করেন তাহলে হচ্ছে আপনার মাথা ব্যথা করবে। এই হচ্ছে আপনার হচ্ছে তখন হচ্ছে যে আর দূরে কোথাও দেখতে সমস্যা না, এটা হচ্ছে দীর্ঘদৃষ্টি, এটা হচ্ছে রসদৃষ্টি।
আর প্রেসবায়োপিয়া হচ্ছে যে একজন ব্যক্তি যদি দূরেও ভালো দেখে না, কাছেও ভালো দেখে না, মহা সমস্যা, দূরেও ভালো দেখে না, কাছেও ভালো দেখে না, এই ক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে প্রেসবায়োপিয়া। এইটা ঘটে কখন? এটা একটু বয়স হইলে পরে ঘটে। কত বয়স হলে? এটা হচ্ছে 40 বছর। এই কারণে এটা সুন্দর একটা গাল ভরা নাম আছে, সেটাকে বলে চালসে রোগ বলা হয়। আফটার 40 পরে গিয়ে আমাদের চোখের এই প্রবলেমটা হয়, যে চোখ আর আগের মতো কাজ করতে পারে না, ঠিক আছে, তখন হচ্ছে আপনার প্রেসবায়োপিয়া হয়। আর বিষমদৃষ্টি হচ্ছে যে আপনি একই বস্তু ধরেন এইভাবে রাখছে একরকম দেখে, আবার এটাকে একই রকম রাখলে সমান ভালো দেখে না, খাড়া করে রাখলে আর শোয়ায় দিলে, অনুভূমিক আর উলম্ব, এটা হচ্ছে অনুভূমিক আর এটা হচ্ছে উলম্ব, সমান ভালো দেখে না, মানে এইটাকে বলা হয় বিষমদৃষ্টি। দুইটা সমান ভালো দেখে না। আবার এমন হয় না যে দুইজনকে দুই রকম চোখে দেখে, ওইটা হচ্ছে এক চোখা আর কি, ওইটা হচ্ছে এক চোখা, ওইটা হচ্ছে পক্ষপাত দুষ্ট যেটা, ওইটা আর এটা এক না, ওইটাও কিন্তু চোখের না, ওইটা হচ্ছে মানসিক সমস্যা। আর আপনার হচ্ছে এটা হচ্ছে বিষমদৃষ্টি, একই বস্তু সমান ভালো দেখে না। তো এটা এখন রসদৃষ্টির ক্ষেত্রে মনে রাখবেন, এখানে হচ্ছে অবতল লেন্স দেয়, অবতল লেন্স যেটা মাইনাস পাওয়ার থাকে। আর দীর্ঘ দৃষ্টিতে আপনার হচ্ছে উত্তল লেন্স দেয়। দীর্ঘ মানেই হচ্ছে একটা দীর্ঘ দীর্ঘ ভাব, একটা উত্তল উত্তল ভাব আছে, এইটাতে উত্তল লেন্স দেওয়া হয়, যেটা হচ্ছে প্লাস, যেটা হচ্ছে প্লাস পাওয়ার। ঠিক আছে, আমার চোখে যে চশমাটা এটা হচ্ছে প্লাস পাওয়ারের, মানে আমার হচ্ছে কাছে সমস্যা হয়, আমার হচ্ছে পড়াশোনার সমস্যা, এটা পরীক্ষিত, ঠিক আছে, এটা মানসিক না, এটা হচ্ছে পরীক্ষিত চোখের সমস্যা এটা। তো এটা হচ্ছে বয়স, এটা একটা মজার ব্যাপার হচ্ছে এইটা কিন্তু বয়স হলেই প্রবলেমটা হওয়ার কথা, বয়স হলে হচ্ছে আপনার দীর্ঘদৃষ্টির প্রবলেমটা হয়। আমার দূরের সমস্যা হয় স্যার। না না না, দূরে সমস্যা হয় না, শুনেন, দূরে আসলে ওটা সমস্যা না, দূরের সমস্যাটা খুব বেশি ক্রিটিক্যাল না, দূরের সমস্যাটা এটা কম বেশি সবারই থাকে, মাইনাস পাওয়ার দেয় ডাক্তার গেলে, এটা খুব ইয়ে না। আচ্ছা, ঠিক আছে, যারা হচ্ছে যাদের দূরের সমস্যা তাদেরকে ডাক্তার হচ্ছে অবতল লেন্স প্রদান করে, এই হচ্ছে। আর এটার ক্ষেত্রে হচ্ছে আপনার বাইফোকাল লেন্স দেয়, এইটার ক্ষেত্রে দেয় হচ্ছে বাইফোকাল লেন্স, খুবই পিকুলিয়ার, আপনারা দেখবেন অনেক সময় চোখের মধ্যে থাকে এই মোটা আকারের লেন্স থাকে, সরি, হ্যাঁ এটা হচ্ছে বাইফোকাল লেন্স আপনার ইয়ে করা হয়, বাইফোকাল লেন্স এটাতে দেয়। আচ্ছা, এই গেল হচ্ছে। আরেকটা আছে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এক্স রের ব্যবহারগুলো, এটা খুব বেশি ইয়ে করবো না। এক্স রে রশ্মি, একটা হচ্ছে গামা রশ্মি, এক্স রে রশ্মি আবিষ্কার করেন হচ্ছেন বিজ্ঞানী রমজান। এবার আমি একটা মজার জিনিস বলি, সেটা হচ্ছে যে কিছু কিছু পদার্থ আছে, কিছু কিছু পদার্থ আছে, এরা স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যায়, ভেঙে গিয়ে কি করে তারা আলফা রশ্মি, বেটা রশ্মি, গামা রশ্মি নিক্ষেপ করে, আলফা রশ্মি, বেটা রশ্মি, আরেকটা হচ্ছে গামা রশ্মি তারা নিক্ষেপ করে। তাহলে এই পদার্থগুলোকে বলা হয় হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি, সরি তেজস্ক্রিয় পদার্থ। কথা কি পরিষ্কার? এদেরকে বলা হয় হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। কাদেরকে? যারা হচ্ছে আলফা, আলফা, বিটা আর গামা রশ্মি নিক্ষেপ করে, যাদের ইয়ে থেকে আলফা রশ্মি, বেটা রশ্মি খুবই গুরুত্বপূর্ণ। তেজস্ক্রিয় রশ্মি কত প্রকার? 3 প্রকার। ওরা কি কি? আলফা, বিটা, গামা। নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি? গামা তো খুবই ক্ষতিকর রশ্মি স্যার। হ্যাঁ আমি আসতেছি স্যার। নিচের কোনটি হচ্ছে আপনার তেজস্ক্রিয় রশ্মি নয়? এই 3টার বাইরে। এখন কথা হচ্ছে যে এর মধ্যে গামা রশ্মিকে, গামা রশ্মি হচ্ছে সবচেয়ে ক্ষতিকারক, মানুষের জন্য সবচেয়ে ক্ষতিকারক। এই ক্ষতিকারক, এটা আপনারা পড়বেন, গামা রশ্মি হচ্ছে মানুষের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হচ্ছে গামা রশ্মির বেদন ক্ষমতা সবচেয়ে বেশি, এটা মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ না, তারপর একটু চাইলে পড়তে পারেন। এরপর আসি, গামা রশ্মি ক্ষতিকারক হইল ক্যান্সার চিকিৎসায় গামা রশ্মি ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে ধাতব পদার্থের ভেজাল নির্ণয়ে গামা রশ্মি ব্যবহার করা হয়ে থাকে। তেজস্ক্রিয় পদার্থগুলো সাধারণত হয় হচ্ছে আইসোটোপগুলো, আইসোটোপগুলো যেমন হচ্ছে কোবাল্ট 60, এইটা একটা তেজস্ক্রিয় পদার্থ, এটা হচ্ছে কোবাল্টের একটা আইসোটোপ, কোবাল্টের একটা আইসোটোপ। তার মানে হচ্ছে যে আমরা ক্যান্সার চিকিৎসায় কোন ধরনের পদার্থগুলো ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আইসোটোপগুলো আমরা ব্যবহার করি। কথা কি পরিষ্কার? আইসোটোপ আমরা ক্যান্সার চিকিৎসায় আমরা ব্যবহার করতে পারি। কিংবা হচ্ছে যে গামা রশ্মি সৃষ্টিতে আমরা কোন নিচের কোনটি ব্যবহার করব, আইসোবার, আইসোটোন, আইসোটোপ, এর মধ্যে হচ্ছে উত্তর হচ্ছে আইসোটোপ। তো এই গেল হচ্ছে আমাদের আলো এবং বিভিন্ন রশ্মির বিষয়ে কথাবার্তা। তারপরে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিকে আমরা চলে যাই, সেটা হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের বায়ুমণ্ডল থেকে আমাদের বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের মধ্যে কি বলবো সেটা হচ্ছে যে বায়ুমণ্ডল বলতে কি বোঝায়।
এইটা হচ্ছে ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠের উপরে আমরা কি করি, আমরা হচ্ছে খেলাধুলা করি, তারপরে হচ্ছে বাজার সদাই করি, রান্না বান্না করি, বিদ্যাবাড়িতে ক্লাস করি, রাইট? এটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে যে আমাদের ভূপৃষ্ঠ। আমাদের চারপাশকে ঘিরে যা কিছু থাকে সেটা হচ্ছে বায়ুমণ্ডল। আমাদের চারপাশকে ঘিরে যেটা থাকে সেটা হচ্ছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল হচ্ছে কয়েকটা স্তরে বিভক্ত। তার প্রথম স্তরের নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। আমি বেশি কথা বলবো না, এই জায়গা থেকে অল্প কয়েকটা লিখে দিব। ট্রপোস্ফিয়ারে আমাদের দৈনন্দিন যে ঘটনাগুলো ঘটে, ট্রপোস্ফিয়ারে দৈনন্দিন যে ঘটনা বলতে কি বোঝাচ্ছে, এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি, ঝড় বাদল, হ্যাঁ, বায়ু প্রবাহ, শৈত্যপ্রবাহ, তারপর হচ্ছে শিশির, সাকিব আল হাসান, এই সবগুলা হচ্ছে আপনার ট্রপোস্ফিয়ারে হয়। এই সবগুলো হয় হচ্ছে ট্রপোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, এটার মধ্যে নীল কালারের দেখা যাচ্ছে না, একটা ওজোন লেয়ার থাকে। নীল কালারের একটা ওজোন স্তর বিদ্যমান। এইটা পরীক্ষায় প্রচুর আসে। ওজোন স্তর কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এটার নাম হচ্ছে স্ট্র্যাটো। হ্যাঁ, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে এই নীলটা থাকে, খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে হচ্ছে নির্বিঘ্নে বিমান চলাচল করে, মানে কি, যে বিমানগুলো অনেক দূরে দূরে যায় তারা হচ্ছে এই জায়গা দিয়ে যায়। আর আপনার এই ট্রপোস্ফিয়ারে হচ্ছে মেঘ, বৃষ্টি, তারপরে হচ্ছে যা যা থাকার থাকে। এরপরে আছে হচ্ছে মেসোটা গুরুত্বপূর্ণ না, তারপরে আরেকটা আছে যেটার নাম হচ্ছে থার্মো। এইটা একটু খেয়াল করেন, আপনাদের শীটে এই জায়গায় একটু কারেকশন করে নিলে আমার মনে হয় ভালো হবে। থার্মোস্ফিয়ারে থার্মোস্ফিয়ারের নিচে একটা স্তর থাকে, মানে থার্মোস্ফিয়ারের নিচের অংশ, এই পুরো অংশের মধ্যে নিচের যে পার্টটা থাকে এটার নাম হচ্ছে আয়োনোস্ফিয়ার। তাহলে থার্মোস্ফিয়ারের আরেক নাম হচ্ছে আয়োনোস্ফিয়ার। এটা একটু খেয়াল করেন, হ্যাঁ, আয়োনোস্ফিয়ার। তাহলে এইটা আপনাদের শীটে একটু মানে একটু কারেকশন করতে হবে, এই বিষয়টা একটু কারেকশন করতে হবে। আমি কি বুঝাইতে পারছি কোনটা কারেকশন করবেন? আপনাদের জি, শীটে স্যার। দেয়া আছে, হচ্ছে তাপমণ্ডলে হচ্ছে মেসোমণ্ডলে হচ্ছে এই যে আয়ন মণ্ডল, এইটা ঠিক না। এই লেখাটা নিচের যাতে চলে আসবে, তাপমণ্ডলে চলে আসবে এইটা। এবং এইখানে হচ্ছে যে আপনার বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এই কথাটা এই জায়গায় অ্যাড হবে। বেতার তরঙ্গ এই জায়গায় প্রতিফলিত হয়, ঠিক আছে। উল্কা এবং কসমিক কণার সন্ধান পাওয়া যায়, এটাও কি হবে, এই জায়গাতে অ্যাড হবে, ঠিক আছে। এইটাও এই জায়গাতে অ্যাড হবে। আমি কি বুঝাইতে পারছি? মানে মেসোর যে বৈশিষ্ট্যগুলা, বেশি কথা বলার দরকার নাই, আপনারা শুধু পড়ে রাখবেন আয়ন মণ্ডলে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, শেষ। আর গল্প বলবো না। আর আরেকটা স্তর আছে, ওইটার দরকার নেই, টোটাল স্তর হচ্ছে 5টা। বায়ুমণ্ডল মানে হচ্ছে পানি, যা কিছু নিয়ে পানি। পৃথিবীর 71% হচ্ছে পানি, এইটুকু মনে রাখেন। পৃথিবীর 71% হচ্ছে পানি। তাহলে মানে পৃথিবীর 71% হচ্ছে পানি, ঠিক আছে। পৃথিবীর 71% হচ্ছে পানি। এই জায়গা থেকে আর আপনাদের তেমন কিছু পড়তে হবে না। এবার হচ্ছে আমরা চলে যাই বিভিন্ন প্রকার গ্যাস এবং জ্বালানিতে। এইটাতে চলে যাই, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তার আগে আমি আসি হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তার আগে আমি আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এটা গুরুত্বপূর্ণ। এই বিভিন্ন প্রকার গ্যাসের আগে গ্রিন হাউস গ্যাসটা সম্বন্ধে আমি আপনাদেরকে একটু বলতে চাচ্ছি। গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস বলতে কি বোঝায়? এটা হচ্ছে আমার গ্রিন হাউস। এটাকে কেন, এটা হচ্ছে কাঁচ নির্মিত, এটা একটা পরীক্ষা আসে, এটা হচ্ছে কাঁচ দ্বারা নির্মিত। এটার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার সবুজ সবুজ গাছপালা বা সবজি চাষ করা হয়ে থাকে, ঠিক আছে। সবজি চাষ করা হয়, কারণ শীত প্রধান দেশে যদি বাহিরে সবজি রাখে তাহলে সবজিগুলো মরে যায়। কারণ কি, বাহিরে প্রচন্ড পরিমাণ ঠান্ডা, এই কারণে মরে যায়। তাহলে এই গ্রিন হাউসের মাঝে যেটা কি, গ্রিন হাউসের মাঝে যেটা হচ্ছে যে সূর্যের যে আলো আছে, এই সূর্যের আলো যখন হচ্ছে গ্রিন হাউসের ভিতরে প্রবেশ করে তখন সুন্দর ভিতরে চলে যাচ্ছে। এই আলোটা তারা শোষণ করে আবার যে বিকিরিত আলোটা আছে, সেই বিকিরিত আলোটা কাচের বাইরে যেতে পারে না। যদি আলো বা তাপ কাচের বাইরে যেতে না পারে, তাহলে কি ঘর কি গরম থাকবে না ঠান্ডা থাকবে? একটু উষ্ণ থাকবে, রাইট? এটা একটু উষ্ণ বা গরম থাকবে, তাই না? বাহিরের চেয়ে তো গরম থাকবে। এই গরম থাকে বলেই কি হয়, এই উষ্ণ বা গরম থাকে বলেই কি হয়, আপনার গাছপালাগুলো বেঁচে থাকে। এইটা হচ্ছে গ্রিন হাউসের কাজ মূলত। গ্রিন হাউস, তাহলে আমাদের দেশে কি গ্রিন হাউসের প্রয়োজন আছে? না স্যার। কারণ আমাদের দেশে তো অত ঠান্ডা নাই, আর আমাদের দেশে সবজি হয় হচ্ছে মাঠে ঘাটে, তাই না? এই কারণেই কিন্তু ওদের দেশে সবজির দাম এত বেশি।
একটা টমেটো কিন্তু হচ্ছে 100, 110 টাকা, 115 টাকা দিয়ে, তাই না? আর আমরা টমেটো দিলে রাগ করি, এত কম দামি খাবার দিল, ধরো। এই হলো বিষয়। তো এটা হচ্ছে যে আমাদের দেশে একটা, এটা অনেক বড় আমাদের আসলে নিয়ামত বলা যায়। এখন এই যে সূর্যের আলো কি খালি গ্রিন হাউসেই যায়, আর কোথাও যায় না? সূর্যের আলো ঠিক অবশ্যই। পৃথিবীতেও আসে, তাই না? আমি একটু কিছু মুছে দিই, এই লেখাগুলো না মুছলে পরে বিপদ, বোঝা যাবে না। এই সূর্যের আলোটা ঠিক পৃথিবীতেও আসে। এই পৃথিবীতে আসলে পরে এই সূর্যের আলোটা আমরা গ্রহণ করি, গ্রহণ করার পর ঠিক একইভাবে আমরাও কি করি, বিকিরণ করি। আমরা বলতে গাছপালা, নদী নালা সব জায়গা থেকে একটা আলো বিকিরিত হয়। এই বিকিরিত আলোগুলোকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবেন। আপনি যদি জীবনে 3টা পরীক্ষা দেন, তাহলে একটা পরীক্ষার মধ্যে এই গ্রিন হাউস নিয়ে প্রশ্ন আসে আর অ্যান্সার করা লাগে, এতটাই গুরুত্বপূর্ণ। কথা কি বুঝাইতে পারছি? আপনি স্যার। আপনার জীবনে যদি 3টা সরকারি পরীক্ষা দেন, এর মধ্যে গ্রিন হাউস থেকে একটা প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ, মানে এতটাই এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একটু কষ্ট করে, একটু কষ্ট হইলেও লেখেন, আপনারা তো কষ্ট করেনি, আর একটু কষ্ট না হয় করলেন। এই গ্রিন হাউস গ্যাসগুলা কি কি? ফার্স্ট অফ অল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে মিথেন, তারপরে হচ্ছে আপনার সিএফসি, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে এই যে ওজোনটা আছে না, এই ওজোনও একটা, হ্যাঁ, এই পাশে লিখলাম, ওকে ওদের সাথে লিখলাম একসাথে, ওজোন যে গ্যাসটা আছে সেও আছে এর মধ্যে। এরপরে আছে হচ্ছে আপনার নাইট্রাস অক্সাইড বা নাইট্রোজেনের অক্সাইড গুলো আছে। এরপরে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্প, এই যে 6টা গ্যাসের নাম লিখলাম আমি, এই 6টা গ্যাস হচ্ছে প্রধান। এই 6টা গ্যাস হচ্ছে প্রধান। অনেকে বলে গ্রিন হাউস গ্যাসই 6টা, আসলে বিষয়টা ওরকম না, 6টা গ্যাস হচ্ছে প্রধান। এই প্রধানদের মধ্যে আরেকজন দলনেতা থাকে না? অবশ্যই দলনেতা থাকে, তাই না? এই যে দলনেতা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন এখন ডাইঅক্সাইড। এরা কি করে এই যে বিকিরিত তাপগুলা কি করে, এরকম ট্র্যাপ করে ফেলে। কার মতো করে? এর মতো করে। ব্যাপারটা অনেকটা এরকম হলো না? বিকিরিত আলোগুলোকে তারা যেতে বাধা দেয়, কারা? এই গ্রিন হাউস গ্যাসগুলো। গ্রিন ফলে কি হচ্ছে, আমাদের পৃথিবী কি হচ্ছে, উত্তপ্ত হয়ে যাচ্ছে, যেটাকে বলা হয় হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, তাই না? বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। তাহলে নিচের কোন গ্যাসটি গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী? নিচের কোন গ্যাসটি হচ্ছে গ্রিন হাউস গ্যাস? নিচের কোন গ্যাসটি হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস? নিচের কোন গ্যাসটি হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয়? এইভাবে ঘুরায় ফিরে আপনাদের প্রশ্নগুলো আসে। এর মধ্যে এই যে সিএফসি গ্যাসটা আছে, এর একটা সুন্দর গালভরা নাম আছে, যেটাকে বলা হয় হচ্ছে ফ্রেয়ন। এই ফ্রেয়নটা আমরা কি করি, এসি, এয়ার কন্ডিশন, অ্যারোসল, ফোম ইত্যাদি তৈরিতে ব্যবহার করি বা ব্যবহৃত হয়। তো এই ফ্রেয়ন গ্যাসটাই হচ্ছে আমরা মানুষ একমাত্র তৈরি করি, বাকিগুলা আমরাও তৈরি করি, প্রাকৃতিক ভাবেও তৈরি হয়। আর সিএফসি গ্যাস যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র আমরাই তৈরি করি। কথা কি ক্লিয়ার? জি স্যার। কথা একেবারে জলের মতো পরিষ্কার, তাই না? এইটাকে বলা হয় হচ্ছে গ্রিন হাউস। আর এটা হচ্ছে একেবারে সেম বলে, এইটাকে বলা হয় হচ্ছে গ্রিন হাউস ক্রিয়া বা গ্রিন হাউস প্রতিক্রিয়া। এইটাকেই বলা হয় হচ্ছে গ্রিন হাউস প্রতিক্রিয়া। ঠিক আছে। আর এই 6টা গ্যাসকে বলা হয় হচ্ছে, এই যে 6টা গ্যাস আমরা দেখতে পাচ্ছি, এই 6টা গ্যাসকে বলা হয় হচ্ছে গ্রিন হাউস গ্যাস, GHG। আশা করি সবাই পারবো তো, তাই না? যদি আসে, আচ্ছা ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের বায়ুমণ্ডল, এই হচ্ছে আমাদের গ্রিন হাউস। খুবই গুরুত্বপূর্ণ দুইটা। বায়ুমণ্ডলের ভিতরে প্রধানত যে গ্যাসটা থাকে তার নাম হচ্ছে নাইট্রোজেন গ্যাস। কত পার্সেন্ট থাকে? 78.02%। আপনাদের শীটে আছে, অবশ্যই পড়বেন, গুরুত্বপূর্ণ। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে অক্সিজেন, এটা থাকে হচ্ছে 20.71%। এরপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ, 0.03%। এইটা তো গেল আমাদের বায়ুমণ্ডলের গল্প। কিন্তু এই যে ভূপৃষ্ঠটার উপরে আমরা থাকি, এই ভূপৃষ্ঠের ভিতরে সবচেয়ে বেশি পরিমাণ থাকে অক্সিজেন। কত পার্সেন্ট? অ্যারাউন্ড 46%। এইটা একটু মনে রাখেন। বায়ুমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে 78% নাইট্রোজেন, আর ভূত্বকের প্রধান উপাদান হচ্ছে অক্সিজেন। শেষ, আর গল্প বলবো না। এরপর আমরা আরেকটা গল্পে চলে যাই, সেটা হচ্ছে যে বিভিন্ন প্রকার গ্যাসে যাওয়ার আগে আমি হচ্ছে আপনাদেরকে জেনেটিক্স নিয়ে একটু গল্প স্বল্প করি, জেনেটিক্সের ব্যাপারে। আচ্ছা, সময় আছে কতটুকু? আচ্ছা, বিভিন্ন প্রকার গ্যাস সেটা একটু বলি। বিভিন্ন প্রকার গ্যাসগুলো আপনারা পড়বেন হচ্ছে এইভাবে। ফার্স্টে হচ্ছে মিথেন গ্যাস। এই মিথেন গ্যাসটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষাতে এই মিথেন গ্যাস থেকে প্রশ্ন আসে। এই মিথেন গ্যাস সম্পর্কে আমরা কি কি জানি বলেন তো? প্রথম কথা হচ্ছে, এই মিথেন গ্যাসটা হচ্ছে আমাদের যে জীবাশ্ম জ্বালানি আছে, এই জীবাশ্ম জ্বালানিতে আমরা এই গ্যাসটা পাই। জীবাশ্ম জ্বালানিতে হচ্ছে আমরা মিথেন গ্যাসটা পাই।
এটা একটা বিষয় গেল। এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাইপলাইনে যে গ্যাসটা আসে এটা হচ্ছে মিথেন গ্যাস। আমি সংক্ষেপে লিখলাম, হ্যাঁ। পাইপলাইনে যে গ্যাসটা আসে সেটা হচ্ছে আমরা মূলত পাই হচ্ছে মিথেন গ্যাস পাই। আমাদের প্রাকৃতিক যে গ্যাস আছে, প্রাকৃতিক গ্যাসে মিথেন গ্যাসের পরিমাণ কত বলতেছে হচ্ছে কত পার্সেন্ট? এটা হচ্ছে 80 থেকে 90%, রাইট? কিন্তু বাংলাদেশের যে আছে, বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাস, এখানে স্থান ভেদে এইটা হয় হচ্ছে 95 থেকে 99%। এটা হচ্ছে মিথেন গ্যাসের একটা ইয়ে। এরপরে মিথেন গ্যাসটা আমরা আর কোথায় ইয়ে করি, সেটা হচ্ছে যে সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাসে মিথেন গ্যাস ব্যবহার করা হয়। এরপরে আছে হচ্ছে যে মিথেন গ্যাসটা হচ্ছে আমাদের ইউরিয়া তৈরির কাঁচামাল, ইউরিয়া সার তৈরির ইউরিয়ার কাঁচামাল, সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, ইউরিয়ার কাঁচামাল। এটা হচ্ছে মিথেন গ্যাস। আপনাদের কি বোরিং লাগতেছে নাকি একটু বলেন তো, কার কার বোরিং লাগতেছে? না স্যার, আপনার ক্লাস এমনি ভালো লাগে স্যার। আচ্ছা, এইটা হচ্ছে ইউরিয়ার কাঁচামাল, মানে এইগুলো পরীক্ষায় আসে, বারংবার আসে, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের বিভিন্ন ভাবে এই প্রশ্নগুলো আপনাদের আসে, সেই জায়গা থেকে কথাগুলো বলা। তাহলে এটা হচ্ছে যে আমরা জীবাশ্ম জ্বালানি পেলে সাধারণত আমরা হচ্ছে মিথেনটাই ব্যবহার করি। প্রকৃতিতে সবচেয়ে বেশি থাকে হচ্ছে এটা তো লিখলামই। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ গ্যাস, তার নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আরেকটা গুরুত্বপূর্ণ গ্যাস, কার্বন ডাই অক্সাইড সম্পর্কে মনে হয় আমরা পড়ছি কিনা, এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ গ্যাস। কার্বন ডাই অক্সাইডের ব্যবহার যদি আমরা একটু দেখি, কার্বন ডাই অক্সাইডের এটা কোথায় ব্যবহার করা হয়? কার্বন ডাই অক্সাইডের প্রথম পরিচয় হচ্ছে এটা বায়ুমণ্ডলে কতটুকু থাকে, 0.03%। কার্বন ডাই অক্সাইড হচ্ছে উদ্ভিদ কি করে, সালোক সংশ্লেষণে ব্যবহার করে, তাই না? সালোক সংশ্লেষণে এটা ব্যবহার করে। এরপরে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ব্যাপারে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস। একটু আগে যে গল্পটা বললাম, প্রধান গ্রিন হাউস গ্যাস। এরপরে কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমাদের এটা অগ্নি নির্বাপনে ব্যবহৃত হয়, অগ্নি নির্বাপনে ব্যবহৃত হয়। এরপরে কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয় হচ্ছে ড্রাই আইস তৈরিতে ব্যবহৃত হয়। এইভাবে করে আপনারা একটু কষ্ট করে পড়বেন। এরপরে কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয় ড্রাই আইস বা শুষ্ক বরফ, হ্যাঁ, শুষ্ক বরফ তৈরিতে ব্যবহৃত হয়। এরপরে কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয় হচ্ছে কার্বোনেটেড ড্রিঙ্কস তৈরিতে বা সফট ড্রিঙ্কস, কার্বোনেটেড বা সফট ড্রিঙ্কস তৈরিতে ব্যবহৃত হয়, ঠিক আছে? সফট ড্রিঙ্কস তৈরিতে ব্যবহৃত হয়, ঠিক আছে? এই হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ব্যাপারে আমরা মোটামুটি এইগুলা পড়লাম। তারপরে হচ্ছে যে আমরা কয়েকটা গ্যাস সম্পর্কে পড়ি, সেটা হচ্ছে নীলি, আর আপনারা লিখে ফেলেন ছন্দটা, নীলি আর কিরণ আর্গন, কিরণ, জেনন, রেডন। যাবে রাঙামাটিতে, ঠিক আছে? হিলি নীলি আর কিরণ যাবে রাঙামাটিতে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদেরকে বলা হয় হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এদেরকে বলা হয় হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস বলা হয়ে থাকে, বা অভিজাত গ্যাসও বলা হয়, অভিজাত গ্যাসও বলা হয়। এগুলো হচ্ছে এদের নাম। তারপরে হচ্ছে যে এগুলো হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাস। এর মধ্যে কয়েকটার ব্যবহার একটু আসে মাঝে মাঝে পরীক্ষায়। এই হিলিয়ামের ব্যবহারটা বিশেষ করে, এটা হচ্ছে ডুবুরিদের শ্বাসকাজে আর ডুবুরিদের শ্বাসকার্য, এটা গুরুত্বপূর্ণ। আর হিলিয়ামের আরেকটা ব্যবহার হচ্ছে যে আপনার বেলুন উড়ানেতে ব্যবহার করা, বেলুন উড্ডয়নে, এটা হচ্ছে বেলুন উড্ডয়নে ব্যবহৃত হয়। এই হচ্ছে মোটামুটি। আর আর্গনটা হচ্ছে আপনার হচ্ছে বৈদ্যুতিক বাতিতে বা বাল্বে ব্যবহার করা হয়, বাল্বে ব্যবহার করা হয়ে থাকে, বাল্বে এটা ব্যবহার করা হয়ে থাকে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের। আর প্রকৃতিতে আর্গনের পরিমাণটা সবচেয়ে বেশি, 0.8%, বায়ুমণ্ডলে 0.8%। এই হচ্ছে আমাদের আরেকটা গ্যাসের ইয়েটা আমরা পড়লাম। ইউরিয়া সারের গল্প তো আমি আপনাদেরকে বলছি। ইউরিয়া সারটা কেন দেওয়া হয়? ইউরিয়া সারটা কিন্তু এটা একটা নাইট্রোজেন, মানে উদ্ভিদ যেন এই জায়গা থেকে উদ্ভিদে এই জায়গা থেকে যেন নাইট্রোজেনটা পায়, এই কারণে কিন্তু ইউরিয়া সারটা মূলত ব্যবহার করা হয় নাইট্রোজেনের কারণে। ইউরিয়া সারে প্রায় হচ্ছে 46% নাইট্রোজেন থাকে।
ইউরিয়া সারে কিন্তু প্রায় 46% মতো নাইট্রোজেন থাকে। ইউরিয়া সার ব্যবহার করা হয় হচ্ছে নাইট্রোজেনের জন্য, ওই জায়গায় আবার মিথেন দিয়ে দেন না, মানে প্যাচ লাগে দেখে আমি আরো বেশি প্যাচ লাগাই দিলাম, যে স্যার না বললেই ভালো হতো, প্যাচ লাগতো না, তাই না? অনেক সময় এরকম মনে হয়। ইউরিয়া সারটা ব্যবহার করা হয় কারণ ইউরিয়া থেকে উদ্ভিদ কি পায়, নিচের কোনটি উদ্ভিদ ইউরিয়া সার থেকে পায়, সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন। বা ইউরিয়াতে জি স্যার। একবার হচ্ছে আসছে পরীক্ষায়, ইউরিয়াতে কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে, সেটা হচ্ছে 46%-এর মতো নাইট্রোজেন থাকে। এই হচ্ছে আপনাদের এই কয়েকটা বিষয় গেল এই জায়গাতে। এরপরে হচ্ছে যে আমরা যদি স্যার হ্যাঁ মিথেন গ্যাসের বিষয়টা বাংলা একটা ইসে প্রশ্ন আসে যে মিথেন গ্যাস আমাদের যে সাধারণত যে গ্যাস হয় বাংলাদেশে যে গ্যাস হ্যাঁ গ্যাস উত্তোলনে বাংলাদেশে মিথেনের পরিমাণ কত পরিমাণ থাকে স্যার, এটা একটু আহ, মিথেনের পরিমাণ তো বললামই স্যার, বললাম না 80 থেকে 90% তো লিখে দিচ্ছি, আর বাংলাদেশে 95 থেকে 99%। আহ, নর্মালি হচ্ছে 80 থেকে 90%, কিন্তু স্থান ভেদে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি পরিমাণ থাকে, 95 থেকে 99%। স্যার অনেক জায়গাতে ইউরিয়া সার তৈরিতে মিথেন গ্যাস ব্যবহৃত হয়, অনেক জায়গায় পাইছি স্যার। না মিথেন গ্যাস হ্যাঁ, ইউরিয়া তৈরিতে তো মিথেন গ্যাস ব্যবহৃত হয়, সেটাই তো বললাম না আমি স্যার, এই যে ইউরিয়ার কাঁচামাল, এটাই তো বললাম। কাঁচামাল মানে কি সেটাই তো মিন করে, তাই না? কাঁচামাল মানে কি, এটা ব্যবহার করা হচ্ছে, ঠিক না? আপনার যে বাসায় হচ্ছে যে ইয়ে যেটা আর কি, আপনার বিরিয়ানি তৈরিতে কাঁচামাল হিসেবে কি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে পোলাওয়ের চাল চাল, ব্যবহৃত ডাল, হয়, তারপরে হচ্ছে যে অনেক আপনার কিছু। হচ্ছে মাংস। মাংস বা খাসির মাংস ব্যবহৃত হয়, তাই না? এগুলো হচ্ছে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। জি স্যার। কাঁচামাল বলতে তো এটাই বোঝায়। এরপরে আরেকটা গ্যাস সম্পর্কে বলি, সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন এটা শ্বাসরোধ করে, এটা হচ্ছে আপনার শ্বাস বন্ধ হয়ে আসবে, এটা ধোঁয়াতে হচ্ছে গাড়ির নির্গত কালো হয়। ধোঁয়াতে, এটা থাকে হচ্ছে গাড়ির কালো ধোঁয়াতে এই গ্যাসটা থাকে, ঠিক আছে? শ্বাসরোধ করে, এই কারণে এটাকে নীরব ঘাতকও বলা হয়, নীরব ঘাতক। স্যান্ডটা ভালো লাগে স্যার। হ্যাঁ, ধোয়া বেরিয়ে ধোয়াটা ভালো লাগে স্যার, গন্ধ। না না না, ধোঁয়া ভালো লাগবে কেন? আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস পড়বো আপনাদেরকে, হচ্ছে ভেরি ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে জেনেটিক্স। জেনেটিক্স ইন্টারেস্টিং টপিকস, এবং জেনেটিক্স থেকে এখন প্রশ্ন আসার প্রবণতা বাড়ছে, আগে এত প্রশ্ন আসতো না। এটা হচ্ছে আমাদের একটা কোষ, এরকম অসংখ্য ট্রিলিয়ন অফ কোষ দিয়ে আমাদের শরীর গঠিত। এর মাঝখানে থাকে হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে পুরাটা একটা কোষ, এই কোষের কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস। মানে আমাদের মাথা থেকে পা পর্যন্ত প্রায় কোটি 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 এরকম ছোট্ট 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 কোষ দিয়ে এটা গঠিত। আপনি এমনি খালি চোখে তো আমরা বুঝি না, তাই না? কিন্তু নিচে দেখলে বোঝা যায়, এই মাইক্রোস্কোপের নিচে। এর মাঝখানে কি থাকে, এরকম একটা পেঁচানো কুণ্ডলী থাকে, মাঝখানে থাকে হচ্ছে এরকম একটা পেঁচানো কুণ্ডলী থাকে, এই কুণ্ডলীটাকে বলা হয় হচ্ছে ক্রোমোজোম। খেয়াল করেন, এই কুণ্ডলীটাকে বলা হয় হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের সংখ্যা কত? ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া। জোড়া। জোড়া বললাম কেন, 46টা কেন বললাম না? কারণ বাবা থেকে আসে একটা, মা থেকে একটা, বাবা থেকে একটা, মা থেকে একটা, এইভাবে করে করে বাবার শুক্রাণুতে থাকে হচ্ছে 23টা, মায়ের ডিম্বাণুতে থাকে হচ্ছে 23টা। এই 23টা মিলে মায়ের পেটে গিয়ে, ধরেন এটা হচ্ছে শুক্রাণু আর এটা হচ্ছে ডিম্বাণু, এইখানে আছে 23টা, এইখানে আছে হচ্ছে 23টা। এই 23টা মূলত একই, এই 23টা হচ্ছে ফাংশনালি মূলত দেখতে একই রকম হয়। মানে 1 নাম্বার যেটা, সেটা এরকম অনেক বড় হয়, তারপর 2 নাম্বারটা একটু ছোট হয়, একটু ছোট হয়, এরকম আর কি, শেপটা মোটামুটি সেমই থাকে। তো আপনার একটা জায়গাতে একটু পার্থক্য থাকে, সেটা হচ্ছে 23 নাম্বারে গিয়ে একটা পার্থক্য থাকে, 23তম জোড়া যেটা, সেটাতে হচ্ছে যে আপনার পার্থক্য থাকে। তাহলে আমরা যেটা দেখলাম 22 জোড়া হচ্ছে সেম, 22 জোড়া কি সেম, এই কারণে এইটাকে বলা হয় হচ্ছে অটোজোম, এই কারণে এগুলোকে বলা হয় হচ্ছে অটোজোম। আর এক জোড়া যেটা আছে এইটা একটু ডিফারেন্ট হয়, এইটা দেখতে অন্যরকম হয়, এইটা বাবা থেকে আসে এইটা, আর মার থেকে আসে হচ্ছে এইটা। তাইলে তো সেমই হয়ে গেল ব্যাপারটা, তাই না? যদি সেমই হয় তাহলে সে হবে হচ্ছে মেয়ে, আর যদি ডিফারেন্ট হয়, এইটা আসে মা থেকে আর ওয়াইটা আসে হচ্ছে বাবা থেকে, তাহলে এইটাকে বলা হয় হচ্ছে ছেলে, এইটা হচ্ছে ছেলে। তাহলে বাবা সন্তান ছেলে হবে না মেয়ে হবে, ইট ডিপেন্ডস অন ফাদার, রাইট? কারণ ফাদারের ক্ষেত্রেই দেখা যায় যে এই ওয়াই দেওয়াটার সক্ষমতাটা আছে, মা কখনোই ওয়াইটা দিতে পারে না। এজন্য সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এইটা ডিপেন্ড করে হচ্ছে বাবার উপরে। এখন বাবার এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা যদি আমরা খুলি, ওপেন আপ করি, তাহলে দেখবো এরা এরকম পেঁচানো দ্বিসূত্রক একটা নালিকা, ইয়ের মতো, আপনার একটা তারের মতো।
এরকম দ্বিসূত্র মূলত ক্রোমোজোমের মধ্যে এই যে থাকে এইটাকে বলা হয় ডিএনএ। এটা এরকম দ্বিসূত্রক মানে পেঁচানো একটা ইয়ের মধ্যে থাকে, দুইটা সুতা এরকম একটা র্যাপ করা থাকে। তো এইটা হচ্ছে আপনার এই ডিএনএ। এই ডিএনএ কি করে, এই ডিএনএ এর মধ্যে হচ্ছে আপনার ছোট ছোট কতগুলো পার্ট থাকে, যেটা হচ্ছে মানে পুরো ডিএনএ এর মধ্যে ছোট ছোট কিছুগুলো পার্ট থাকে। এই পার্টগুলোকে বলা হয় হচ্ছে জিন। এই জিন কিন্তু সেই জিন পরির জিন না। এই জিনটাই কি করে, এই ডিএনএ এর মধ্যে মূল কাজটা করে। এইটাকেই বলা হয় হচ্ছে মূল কার্যকরী একক। এইটাকেই বলা হয় হচ্ছে মূল কার্যকরী একক। মূলত এই ডিএনএ এর মধ্যে জিনটা থাকে, এই জিনটাই কি করে আপনার সামগ্রিক যে বৈশিষ্ট্য রয়েছে, আপনি দেখতে কেমন হবেন, আপনার চোখের রং কেমন হবে, আপনার চুলগুলো কি উস্কো খুস্কো হবে নাকি একটু পাতলা পাতলা হবে, চুলগুলো কি বড় হবে নাকি ছোট হবে, এভরি ক্যারেক্টারিস্টিক্স এন্ড প্রপার্টিজ আপনি যা ক্যারি করেন সবগুলোই বহন করে হচ্ছে এই জিনের মধ্যে। ক্লিয়ার? এই জিন কি করে, সবগুলোই বহন করে। অর্থাৎ হচ্ছে যে আপনার, আর এই জিনটা তাহলে কার কাছ থেকে আসতেছে, বাবা এবং মায়ের কাছ থেকে আসতেছে। ঠিক আছে, এই জিনটা হচ্ছে বাবা এবং মায়ের কাছে আসতেছে, কিসের মাধ্যমে আসতেছে, ক্রোমোজোমের মাধ্যমে আসতেছে। এই কারণে এই ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ধারক এবং বাহক। বংশগতির বংশগতির বাহক বলা হয়ে থাকে, মানে বংশগতির যে গুণাবলীগুলো আছে। দেখবেন বাবা মা লম্বা হলে সন্তানরাও লম্বা লম্বা হয়, বাবা মা যদি খাটো হয় তাহলে তারা খুব চিন্তিত থাকে যে সন্তান লম্বা হবে কিনা। তারপরে দেখা যায় সন্তান লম্বা হলো, সন্তান লম্বা হলো কিভাবে, কারণ তার দাদা অথবা নানা ছিল লম্বা, অথবা দাদি অথবা নানি ছিল লম্বা। এই লম্বার যে জিনটা আছে সেই জিনটা আনফরচুনেটলি বাবা মার ভিতরে প্রকাশ ঘটে নাই, কিন্তু আইসা তার নাতি নাতনির জি ভিতরে স্যার, প্রকাশ জি ঘটে। স্যার। ঠিক আছে, তার নাতি হ্যাঁ স্যার, নাতনির এরকম ভিতরে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ এরকম অনেক হয়েছে, অনেক দেখছি স্যার আর কি। তা এরকম প্রচুর আছে, এটা আনকমন কিছু না, এটা একেবারে আনকমন কিছু না। দেখা যাচ্ছে যে আপনার দাদা দাদির মতো হয়, নানা নানির মতো হয়, এটা ভেরি কমন একটা ব্যাপার। তো এই হচ্ছে মোটামুটি আপনার আমাদের জেনেটিক্স এর ব্যাপারে যে বিষয়গুলো ছিল এটা। এই জিনটা হচ্ছে তাহলে মূলত কার্যকরী একক। এরপরে আর কয়েকটা টার্ম সম্পর্কে আমি একটা জিনিস বলবো। ধরেন আপনার মতো হুবহু একজনকে যদি আপনি তৈরি করতে চান, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ক্লোনিং প্রক্রিয়া। আপনার মতো হুবহু একজনকে, এটা হচ্ছে অযৌন মানে বিয়ে শাদীর মাধ্যমে না, সন্তান উৎপাদন ছাড়া একেবারে ল্যাবরেটরিতে যদি আপনি ডিফারেন্ট ওয়েতে তৈরি করতে চান, তাহলে সেটা হচ্ছে এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে ক্লোনিং। ইয়াং উইলমোট এই ক্লোনিং এর জনক। সর্বপ্রথম উনি একটা ভেড়া বানাইছিলেন হুবহু দেখতে একই রকম, কিন্তু ওই ভেড়াটা বেশি দিন বাঁচে নাই। এরপরে আসি আরেকটা পদ্ধতি, যেটা হচ্ছে যে ধরেন একটা আলু, এই আলু থেকে আমি একটা ছোট্ট অংশ কেটে নিব, কেটে নিয়ে এটাকে আমি ল্যাবরেটরিতে নিয়ে যাব। ল্যাবরেটরিতে নিয়ে তারপর হচ্ছে বিভিন্ন সিস্টেমে এই আলু থেকে হচ্ছে আমি হচ্ছে আপনার মন্ড তৈরি করে তারপর একটা ছোট একটা গাছ তৈরি করব। এই ছোট একটা গাছ নিয়ে সেটাকে আবার হচ্ছে আমি মাঠে চারা গাছটাকে ছেড়ে দিব। এই যে চারা গাছ থেকে একটা ছোট্ট একটা টুকরো থেকে একটা বড় আলু তৈরির যে প্রক্রিয়া, এইটাকে বলা হয় হচ্ছে টিস্যু কালচার। এই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে টিস্যু কালচার। এটা শুধু আবার মনে করে না যে আলুর ক্ষেত্রেই হয়। ঠিক আছে, এটা শুধুমাত্র আলুর ক্ষেত্রেই হয় না, এটা অনেক কিছু, যেমন হচ্ছে আপনার কি বলবো, এই আপনারা অ্যালোভেরা যারা ব্যবহার করেন, অ্যালোভেরা আছে, তারপর হচ্ছে আপনার এলাচ আছে, তারপরে কলা আছে, এরকম অনেক ফ্রুটস এর মধ্যে এই টিস্যু কালচার প্রক্রিয়াটা করা হয় রোগমুক্ত এবং দ্রুত বর্ধনশীল ফলনশীল উদ্ভিদ উৎপাদনের উপযোগী। ঠিক আছে, এই ছিল হচ্ছে আজকের লেকচারে অনেক লম্বা চওড়া একটা কথাবার্তা। তো এটা হচ্ছে মোটামুটি আপনাদের ইয়ে। তা আর কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, তা নাহলে ক্লাসটা শেষ করব। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন, তা নাহলে ক্লাসটা শেষ করব। থ্যাংক ইউ স্যার। স্যার, এটা মনে হয় আপনার শেষ ক্লাস। সেক্স ক্রোমোজোম, এটা হচ্ছে এই ক্রোমোজোমটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। এইটা হচ্ছে স্যার আপনার লিঙ্গ নির্ধারণ করে। জি জি আরেকটা স্যার। প্রশ্ন করি, এই যে জি, এক্স এক্স এটা কি ছেলেদের নাকি মেয়েদের? মেয়েদের, নিচে লেখা আছে স্যার, দেখেন নিচে লেখা আছে, ও আচ্ছা আচ্ছা, জি। এক্স এক্স হলে ছেলে আর এক্স ওয়াই হলে মেয়ে। ঠিক আছে, ওয়াইটা মেয়েদের হয় না নাকি? হ্যাঁ না না না, এই স্যার ওয়াই হলে আপনার ক্রোমোজোমে, আপনি তো ছেলে, ভুল হয়ে আপনার গেছে স্যার। ক্রোমোজোম চেক করলে আপনি এক্স ওয়াই পাবেন। এক্স এক্স মেয়ের এক্স ওয়াই ছেলে। 23 নাম্বার আপনার ক্রোমোজোমের ক্ষেত্রে আপনি হুবহু 23 জোড়া সেম পাবেন না, 22 জোড়া পর্যন্ত এক পাবেন, লাস্টে গিয়ে এরকম পাবেন, এলোমেলো পাবেন। জি, এটা করা হয়, এটা হচ্ছে ক্যারিও করা যায়, এটা এটা করে অনেকে। থ্যাংক ইউ, ঠিক আছে, আজকের মতো শেষ করি তাহলে। থ্যাংক ইউ স্যার।